হ্যালো স্টুডেন্ট, তো দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্ট, থার্ড সামেটিভ যেটা বলা হয়। তো আজকে তোমাদের 3 নম্বর স্কুলটা করাবো। তো এর আগে তোমাদের 1 এবং 2 স্কুল করা হয়ে গেছে, আজকে 3 নম্বর স্কুল। ঠিক আছে, দেখো বনগাঁও হাই স্কুল যে স্কুলটা আছে, পেজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 217 পাতা। এই পেজে চলে যাও, তোমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা আছে নবম শ্রেণী গণিত, ঠিক আছে, 2025 থার্ড ইউনিট টেস্ট 2025, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। ঠিক আছে, তো চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলোতে আমরা চলে যাব। তো দেখো প্রথম যে প্রশ্নটা বলছি, 1 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, দুটি অমূলদ সংখ্যার মধ্যে দুটি অমূলদ সংখ্যা। আচ্ছা, অমূলদ সংখ্যা আমরা কি জানি? অমূলদ সংখ্যা কাদের বলা হয়? দেখো যেসব সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় না, অমূলদ সংখ্যা তারা, মানে √2, √3, √5, √6 এসব সংখ্যাগুলো, মানে √ওভার দিয়ে যেগুলো বর্গমূল করা যাবে না, এই সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা, তাই না? আর মূলদ সংখ্যা বলতে যেসব সংখ্যাগুলো তোমরা জানো 2, 3, 4, 5 যত সংখ্যা দেখেছো সব সংখ্যাই মূলদ সংখ্যা, শুধু √ওভার দিয়ে সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। তো এই যে অমূলদ সংখ্যাগুলো, এই দুটি অমূলদ সংখ্যার মধ্যে বলেছে দেখো, এখানে দেখো অসংখ্য অমূলদ সংখ্যা থাকতে পারে, মানে কোনো মূলদ সংখ্যা নেই বলেছে। তো এখানে দেখো দুটি অমূলদ সংখ্যার মধ্যে এখানে আমরা মূলদ সংখ্যা পাবো, একটি মাত্র অমূলদ সংখ্যা আছে না, একটি বেশি আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে, হ্যাঁ অসংখ্য অমূলদ সংখ্যা আছে, এটা কথাটা ঠিক বলেছে। কোনো অমূলদ সংখ্যা নেই না, দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমার অ্যান্সারটা কিন্তু সি নাম্বার হবে। এই যে কোনো অমূলদ সংখ্যা নেই, এখানে কিন্তু এই যে কোনো মূলদ সংখ্যা নেই, এখানে তো আমরা দেখো মূলদ সংখ্যা বলে যে কথাটা, এটা তো হবে না, তাহলে অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া যাবে, যেটা আমরা সি নাম্বার অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে, এটা আমি আরও তোমাদের ভালো করে বোঝাই। চলো দেখো তো, আমরা দুটি অমূলদ সংখ্যা এইভাবেও নিতে পারি। আমরা ধরো আমরা নিলাম 2.35 355 এভাবে কিন্তু চলবে। দেখো এই যে দেখো অমূলদ সংখ্যা বলতে সংখ্যাগুলো রিপিট আসবে না, 3, 5 আবার 2টা 5 হয়ে গেছে, আবার 3টা 5, তাহলে সংখ্যাগুলো রিপিট পাবো না। ঠিক আছে, মানে আবৃত সংখ্যা করা যাবে না, তো এইসব সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। আর একটা নিয়ে নিই, আর একটা আমি নিয়ে নেবো, ধরো 1, এটা 1 নিয়ে নিলাম, 1 6 7 6 7 7, দেখো 7টা দুবার নিয়ে নিলাম, আবার 6 7 7 7 3বার নিয়ে নিলাম। এই যে দেখো তো, এই সংখ্যাটা আমাদের কি, এই সংখ্যাটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলবো যে অমূলদ সংখ্যা, এই যেটা রিপিট আসবে না সংখ্যাটা। এবার এই যে দুটি সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা পাবো, অসংখ্য অমূলদ সংখ্যা তৈরি করা যাবে এখানে। কিভাবে দেখো, এখানে যদি আমি দেখাই তোমাদের, তো এর চাই দেখো আমাদের এটা বড় সংখ্যা আছে, এটা ছোট সংখ্যা আছে, তার বড়োর চেয়ে ছোটো আর ছোটোর চেয়ে বড়, এভাবে নিতে হবে। তাহলে আমি দেখো তো, এই যে দেখো আমাদের যেটা আছে সংখ্যাটা, মানে এর চাই বড় নিলে হবে, 1.6 আছে না, তাহলে দেখো 1.7 আমরা নিয়ে নিলাম, 7 3 7 3 3 7 3 3 3, দেখো এভাবে করে দেখো তো আমরা একটা অমূলদ সংখ্যা তৈরি করলাম। তাহলে এই সংখ্যাটা কিন্তু অমূলদ সংখ্যাটা এদের মধ্যেই আছে, তাই না? এই যে এর চেয়ে বড় আছে, এটা 1.6, তো 1.7 বড় হয়ে গেল। তারপরে আমি এখানে 1.8 নিয়ে নেব, 8, তারপরে 5 নিয়ে নেবা, 8 5 5 নিয়ে নেবা, এভাবে কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা তৈরি করা যাবে এদের মধ্যে। তো এটাই তোমাদের বোঝাতে চাইছি যে দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, চলে যাবে এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা। তো এখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে, এটা থেকে এই যে 20 তার পাওয়ারে 2x এর মানটা বের করতে বলেছে। তাহলে আমাদের দেখো 20 পাওয়ারে -x আছে, সমান 1/7 আছে। তাহলে দেখো তো আমরা পাওয়ারে এমন কিছু করো, এমন পাওয়ারে কিছু দিব এর উপরে পাওয়ারে, যেন আমাদের 2x হয়। তা দেখো মাইনাসকে প্লাস করতে হবে, তার জন্য মাইনাস নিয়ে নাও পাওয়ারে, আর x তো আছে 2 নিয়ে নাও, তার পাওয়ারে -2 নিয়ে নাও। তো এইদিকে নিলে পরে এইদিকে নিতে হবে -2। দেখো তোমার পাওয়ারটা আমরা বুদ্ধি করে নিলাম, যে এমন কিছু পাওয়ার নিলাম যে এই পাওয়ারে তো গুণ হয়, তো -x আর -2 গুণ করে 2x হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, দেখো 2x পেয়ে যাবো আমরা। এটাই কাজ করলাম। তাহলে 20 পাওয়ারে আমরা কত পেয়ে যাবো, 20 পাওয়ারে হয়ে যাবে 2x, এই দুটো পাওয়ারে গুণ করে। আর এদিকে দেখো আমরা
এই যে আছে দেখো ওই যে 1/7 আছে না, তাহলে 1/7কে -1 এভাবে লিখতে পারবো আমরা। 1/7কে 7 টু দি পাওয়ার -1, 7-এর পাওয়ারে -1 করতে পারবো। আর এদিকে তো -2 ছিল, তাই এদিকে দেখো তো আমাদের চলে এসেছে এরই মানটা দরকার, যে 20 মাথায় 2x, মানে 20 পাওয়ারে 2x, এর মানটা কত, এটাকে সরল করলে অ্যান্সার চলে আসবে। তো এখানে লক্ষ্য করো এই পাওয়ার গুণ করব, তাহলে এখানে আমাদের দেখো -1 আর -2, তাহলে আমাদের 2 হয়ে যাবে গুণ করে। আর 7-এর স্কোয়ার কত, 49। তো দেখো আমরা মানটা পেয়ে গেলাম 49, তাহলে অপশানটা আমাদের সি নাম্বার দাঁড়িয়ে গেল। চলো 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা দেখো আমাদের বলছে 2x + 3 = 0, এই সমীকরণের লেখচিত্রটি আমাদের কোন অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। তাহলে দেখো তো আমি এটাকে এভাবে দেখাবো তোমাদের। এখান থেকে এক্সের মানটা বের করে নাও। এক্সের মানটা যদি আমরা বের করে নিই তখন বুঝতে পারবো যে এটা কোন অক্ষের সঙ্গে সমান্তরাল আছে। তো এখানে আমরা 2x = -3 + 3টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে x = -3/2। দেখো তাহলে এখানে লক্ষ্য করো এক্সের মানটা -3/2, মানে এক্সের কোনো মান পেয়েছি। তাহলে এক্সের কোনো মান পাওয়া মানে লক্ষ্য করো, তাহলে এটা আমরা বলবো y অক্ষের সমান্তরাল আছে, ঠিক আছে, y অক্ষের এটা সমান্তরাল হবে 3 নম্বর প্রশ্নটা। তো y অক্ষের সমান্তরাল এই যে দেখো বি নম্বর অপশানটা আসবে, মানে x = কোনো যদি মান পেয়ে যাও তাহলে এই সমীকরণে যে লেখচিত্রটি, এই সমীকরণের লেখচিত্রটি আমাদের y অক্ষের সমান্তরাল হবে। কি করে দেখো তোমাদের আমি এটা বুঝাচ্ছি। আমি ধরো x = 2, যে কোনো সংখ্যা থাকতে পারে x এর কোনো মান, তাহলে এখান থেকে বিন্দুগুলি বের করে নাও। এখান থেকে যে বিন্দুগুলি বের করো তাহলে লক্ষ্য করো তো এখানে, আচ্ছা আমি এটাকে নিয়ে তোমাকে বোঝাচ্ছি, চলো এটাকে নিয়ে বোঝাচ্ছি। x = -3/2 আছে না, তাহলে চলো এটাকে নিয়ে দেখাচ্ছি যে এখান থেকে আমরা বিন্দুগুলো তৈরি করছি। দেখো বিন্দু কী করে তৈরি করতাম, আমরা এভাবে একটা ঘর তৈরি করতাম, মানে 3টি বিন্দু পেলেই আমরা লেখচিত্রটা তৈরি করতে পারবো এই সমীকরণের। এখানে x y একটা দিয়ে দিচ্ছি। দেখো এক্সের মান -3 না, তাহলে -3টা বসিয়ে দিবা এইভাবে। আর এখানে ইচ্ছা মতো মান নিয়ে নাও, এখানে নিয়ে নাও 2 নিয়ে নাও, 5 নিয়ে নাও, 7 নিয়ে নাও, এভাবে ইচ্ছা মতো মান। তারপর এভাবে y অক্ষ আর x অক্ষ এরকম তৈরি করে নাও। তাহলে দেখো বিন্দুগুলি বসাও। বিন্দুগুলি বলতে দেখো এটা আমি এখানে তোমার বিন্দুগুলো দেখাই। তাহলে -3/2, 2 একটা বিন্দু, আর একটা হচ্ছে -3/2, 5 আর একটা বিন্দু, আর একটা বিন্দু হবে এই যে -3/2, 7, এরকম 3টা বিন্দু পেয়ে গেলাম। তো এই বিন্দুগুলিতে আমরা ছক কাগজে স্থাপন করতে পারবো। এটা মূলবিন্দু আমরা এটাকে ও নাম দিলাম, 0 0 স্থানাঙ্ক। আচ্ছা তাহলে এক্সের মানটা দেখো -3/2, মানে এটা হচ্ছে 3কে 2 দিয়ে ভাগ করে মানে 1.5, মানে 1-এর বেশি, তাই না। তাহলে এখানে আমরা যদি 1 নিই তাহলে এখানে আছে ধরো এই মানটা, আর y হচ্ছে 2 হচ্ছে এখানে, তাহলে এই বিন্দুটা এখানে পাবো। তারপরটা দেখো তো এটা তো এক্সের মানটা এখানে দাঁড়াবে, আর ওয়াই মানটা 5 মানে এখানে চলে আসবে। এটা এই দেখো এক্সের মানটা তো আমাদের দেখো এই জায়গায় দাঁড়াবে, এই যে -3/2 এই জায়গায়, আর 7 মানে এখানে আরও যাবে 2 ঘর, মানে এইখানে। তাহলে এই যে 3টা বিন্দু দিয়ে যে আমরা লেখচিত্রটা পেয়ে যাবো, এবার স্কেল দিয়ে যোগ করলে পরে দেখো তো এই যে লেখচিত্রটা তৈরি হলো। তো এই লেখচিত্রটা আমাদের তো এই সমীকরণের লেখচিত্র। তা এই সমীকরণ লেখচিত্রটা তোমরা লক্ষ্য করো, এটা যে আমাদের y অক্ষ ছিল, এটা তো আমাদের y' বলতাম। তো দেখো এই যে লেখচিত্রটা y অক্ষের সমান্তরাল পেলাম না। তাহলে এই জন্য তোমাদের জানতে হবে x = কোনো একটা মান যদি থাকে, যে কোনো সংখ্যা থাকতে পারে x = ঠিক আছে, x = কোনো একটা মান, তখন সেই সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সঙ্গে সমান্তরাল হবে সবসময়, যে কোনো মান থাকতে পারে। এটা মানে x = সামথিং কোনো মান আছে, তাহলে সেই সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সমান্তরাল হয়। তার জন্য বি নম্বর আমাদের অ্যান্সারটা। চলো আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বর প্রশ্নটা দেখো আমাদের এখানে বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের উপর একটি বিন্দু আছে 3,4, তার বৃত্তটির ব্যাসার্ধ বের করতে বলেছে। আচ্ছা তা দেখো আমরা এটাকে কীভাবে করব। তাহলে আমরা একটা বৃত্তের ছবি তৈরি করে নিচ্ছি। দেখো তাহলে আমরা কি করব, আমাদের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন আমরা সমাধান করে দেখাবো তোমাদের। চলো দেখো এই যে আমাদের
বৃত্ত। দেখো আমাদের কী বলেছে, বৃত্তের কেন্দ্র আমরা ও ধরে নিলাম, যার স্থানাঙ্ক বলেছে 0,0, কেন্দ্রের স্থানাঙ্ক। আর বৃত্তের উপর একটা বিন্দু বলেছে, এই যে পি বিন্দু নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। তো আমাদের যে বলেছি, আচ্ছা পি বিন্দুর যে বৃত্তের উপর যে বিন্দুটা তার স্থানাঙ্ক বলে দিয়েছে কত, 3,4, এটা হচ্ছে আমাদের 3,4। তো আমাদের বৃত্তটির ব্যাসার্ধ বলতে যে ওপি, কেন্দ্রবিন্দু আর বৃত্তের উপর বিন্দুকে যোগ করলে যে রেখাটা পাবো সেটাই আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ মানে এই যে ওপির দৈর্ঘ্য দরকার। তাহলে ওপির দৈর্ঘ্য আমরা কি করে পাবো, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব যেটা, এই যে দেখো আমাদের এটা তো মূল বিন্দু, তাহলে আমরা শুধু এরই বর্গ করে নেব। এই যে দেখো, এই যে মূল বিন্দু থেকে দূরত্ব কোনো বিন্দুর, ঠিক আছে, মূল বিন্দু থেকে দূরত্ব কোনো বিন্দুর দূরত্বটা যেইভাবে পেয়ে যাবো, এর বর্গ প্লাস এর বর্গ করে নেবা, যেহেতু এটা 0,0 আছে। তাহলে এটা সরল করবা, দেখো এটা কত পেয়ে যাবা, এটা 9 পাবা, এটা 16 পাবা। তাহলে এখানে দেখো এটা √25 আর এটা হবে আমাদের 5, দেখো 5 একক পেয়ে গেলাম আমরা। তাহলে 5 একক দেখো আমাদের অপশন এ নাম্বার অ্যান্সারটা। বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা 5 একক, যেটা আমরা দেখালাম ওপিটা বৃত্তের ব্যাসার্ধ। 5এর প্রশ্নটা দেখো, 5এর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, 5এর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, এটা মনোযোগ সহকারে দেখবা প্রশ্নটা। চলো, প্রশ্নটা বলছে আমাদের ABCD একটি সামুদ্রিক দেওয়া আছে, সামুদ্রিকের BD কর্ণের মধ্যবিন্দু M দেওয়া আছে, আর BM কোণ ABCকে সমদ্বিখণ্ডিত করলে কোণ AMB এর পরিমাপ বের করতে বলেছে। আচ্ছা, আমরা প্রথমে আগে একটা সামুদ্রিকের ছবি তৈরি করি। দেখো, তো আমরা সামুদ্রিক তৈরি করছি, দেখো সামুদ্রিক আমরা তৈরি করছি, এই তৈরি করলাম, আমরা একটা নাম দিয়ে দিই ABCD, এই যে সামুদ্রিকের নাম দিয়ে দিলাম ABCD আমাদের সামুদ্রিক। এবার BD কর্ণ, দেখো BD কর্ণের মধ্যবিন্দু বলেছে, এই যে BD কর্ণের মধ্যবিন্দু আছে, BD কর্ণটা আমরা যোগ করে দিই, এই যে BD কর্ণের মধ্যবিন্দু M বলেছে, এটা M বিন্দু। আর যে BMটা কোণ ABCকে সমদ্বিখণ্ডিত করে, তাই না, মানে এই যে দেখো এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হয়ে যাবে, এই যে BMটা আছে না, BMটা কোণ ABC কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, এই দুটো কোণ সমান, মানে এখানে আমাদের এই কোণ দুটো সমান আছে, মানে এই যে কোণটা যেটা আমরা প্রশ্নে যেটা বলেছি না, এই যে আমাদের যদি বলি ABM কোণটা, ABM মানে এই কোণটার কথা বলছি আমি, ABM M বিন্দু নিলাম, তাহলে ABM কোণটা হবে এই যে ABC কোণের অর্ধেক হবে, হাফ কোণ ABC, এই যে এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের কিন্তু প্রশ্ন অনুসারে যেহেতু আমাদের বলে দিয়েছে যে BMটা কোণ ABC এর সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটাকে ABC কোণটাকে সমানভাবে ভাগ করে, তো সমানভাবে ভাগ করলে পরে তাহলে এই কোণটা হয়ে যাবে ABM কোণটা হয়ে যাবে কোণ ABC এর অর্ধেক হয়ে যাবে, তাই এটা আমরা প্রশ্ন অনুসারে বলতে পারবো। আচ্ছা, তারপরে দেখো এবার আমরা কী করব, এদিককার কোণটা আমরা যোগ করে দিচ্ছি, এই কোণটাকে আমরা যোগ করে দিই, এই যে আমরা যোগ করে দিলাম AC কোণটাকে। তাহলে দেখো, তাহলে এদিককার কোণটা আমরা কী করবে, সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এই দুটো কোণ সমান হবে। এবার এই কোণটা যদি একে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণটা কিন্তু সমদ্বিখণ্ডিত করবে। এবার আমরা দেখো, আমরা এখান থেকে আমরা একটা কাজ করি, যে সামুদ্রিকের ধর্ম কি জানি, সামুদ্রিকের ধর্ম যে আমাদের কোণ, তোমাদের এখানে দেখাচ্ছি আমি, কোণ BAD মানে এই যে সম্পূর্ণ কোণটা, এই কোণটার কথা বলছি, কোণ BAD প্লাস আর কোণ ABC, এই যে সম্পূর্ণ কোণটা কোণ ABC, এই দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি, এটা হচ্ছে সামুদ্রিকের ধর্ম। এই কোণটা আর এই কোণটা মিলে আমাদের 180 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমরা কি করব, আমরা এখানে একে 2 দিয়ে ভাগ করে দিই সবাইকে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা হাফ কোণ BAD, হাফ কোণ ABC, আর এটা 2 দিয়ে ভাগ করলে দেখো তো এটা 90 ডিগ্রি হয়ে যাবে, 180 ডিগ্রির অর্ধেক। আচ্ছা দেখো, এই যে এর জায়গায় আমরা লিখতে পারবো, এই কোণটা লিখে দিতে পারবো, এই কোণটা, কারণ দেখো এই যে BAD কোণটা আছে না, BAD এর কোণের অর্ধেক হবে এই যে কোণটা আমাদের BAM, এই কোণটা, তাহলে এটা এই কোণটাকে আমরা লিখতে পারবো BAM লিখতে পারবো, ঠিক আছে। এই যে হাফ মানে পুরো এই কোণের অর্ধেক হবে এই কোণটা, যেহেতু সমদ্বিখণ্ডক এটাও। আচ্ছা, তাহলে এটা প্লাস
প্লাস দিব না, সমান সমান দিয়ে দিচ্ছি আমি। আর 90 ডিগ্রি মাইনাস এই কোণটাকে আমরা ডান দিকে নিয়ে যাই, হাফ কোণ ABC। দেখো তাহলে আমরা এখানে এই যে কোণ BAM এরও মানটা বের করে রেখে দিলাম। আর আমরা প্রথমে তো কোণ ABM বের করে রেখেছি। আচ্ছা এবার আমরা চলে যাবো, দেখো আমাদের কিন্তু এই কোণের মানটা বের করতে বলেছে, লক্ষ্য করো এই যে AMB, এই যে দেখো প্রশ্ন বলেছে কোণ AMB মানে এই কোণটা। তো এই কোণের মানটা দেখো এখন আমাদের বেরিয়ে আসবে। আমরা এখন এই যে ত্রিভুজটা আছে না, ত্রিভুজ AMB, এই ত্রিভুজের 3টি কোণের যোগফল দেখাবে 180 ডিগ্রি। ওকে, এই ত্রিভুজ আছে, ত্রিভুজ AMB এর 3টি কোণের যোগফল। তাহলে 3টি কোণ কে কে আছে দেখো তো, 3টি কোণ আছে আমাদের। আচ্ছা প্রথমে আমি এই কোণটা নিয়ে নিচ্ছি, মানে AMB যে যার মান বের করতে বলেছে, প্লাস তারপরে আমি কোন কোণ নিব, তারপর আমি এই কোণটা নিয়ে নিচ্ছি, এই কোণটা। এই কোণের মানটা, এই কোণটার নাম কি, এই কোণের নাম বলবো আমরা এই যে ABM যার মান বের করে রেখেছি, প্লাস আর এদিককার কোণটা, এই কোণের নাম কি বলবো, BAM, কোণ BAM, এদের যোগফল কত হবে 180 ডিগ্রি। আচ্ছা চলো কোণ AMB আমরা রেখে দিলাম, চলো মানগুলো বসাই। দেখো কোণ ABM, এই যে ABM মানটা আমরা বের করে রেখেছি, এই জায়গায় আমরা বসিয়ে দেবো হাফ কোণ ABC, প্লাস আর কোণ BAM, ঠিক আছে এই দেখো BAM এরও মানটা বের করে রেখেছি, এই যে মানটা এর মান বসিয়ে দেবো এর জায়গায়। তাহলে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ABC, আর এদিকে সমান সমান ছিল আমাদের 180 ডিগ্রি। এবার লক্ষ্য করে এখানে এই যে হাফ কোণ ABC আর হাফ কোণ ABC প্লাস মাইনাস আছে, কেটে দাও, কেটে গেল। তাহলে আমাদের হয়ে গেল দেখো কোণ AMB দেখো সমান সমান 180 ডিগ্রি, আর প্লাস 90 ডিগ্রিটাকে আমরা নিচে আসবো ডান দিকে, মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সারটা। দেখো কোণ AMB সমান সমান এটা বিয়োগ করে 90 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে কোণ AMB এর মানটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো তো অপশান 90 ডিগ্রি আমাদের অপশানে দেখতে পাচ্ছি, C নাম্বার অপশান আছে। আচ্ছা চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের এখানে একটি বহুপদী সংখ্যামালা আছে। তাহলে এই যে বহুপদী সংখ্যামালাটা আছে এর উৎপাদক বলে দিয়েছে এই যে আমাদের n² - 1। তাহলে বহুপদী সংখ্যামালাটাকে আমরা ধরে নিচ্ছি, এই যে আমরা ধরে নিব FN, এই যে n আছে তো চলরাশিটা n, তাহলে FN, তাহলে FN আমাদের কত আছে দেখো তো, an⁴ প্লাস bn³ প্লাস cn² প্লাস dn প্লাস e, এটা আমাদের আছে। আর এখানে আমাদের যেটা বলেছে দেখো এই যে উৎপাদক যেটা বলে দিয়েছে, এই উৎপাদকটাকে আমরা 0 ধরে নিলাম। তাহলে এখান থেকে আমাদের দেখো তো n² = 1 হয়ে যাবে। তাহলে n এর মানটা পেয়ে যাবো +-1, মানে n এর মান +1 আছে আর -1 আছে। আমি n এর মানটা -1 নিয়ে নিলাম, -1 ধরে আমাদের চলে আসবে একটা অপশান। তা দেখো আমাদের n এর মানটা যেহেতু -1, তাহলে n এর জায়গায় আমরা -1 বসিয়ে দেবো। তা চলো এখানে বসাও, তাহলে এখানে আমরা n এর জায়গায় -1 পাওয়ারে 4 আছে, b ইন্টু n এর জায়গায় -1 পাওয়ারে কিউব, c ইন্টু n এর জায়গায় -1 পাওয়ারে স্কোয়ার প্লাস d ইন্টু -1 প্লাস e। দেখো আচ্ছা তাহলে এখানে দেখো a ইন্টু এখানে আমাদের কত হবে, এখানে আমাদের এটা 1 চলে আসবে। দেখো একের পাওয়ার যাই থাক না কেন 1 হয়, আর মাইনাস আছে বলে এই যে পাওয়ারটা জোড় সংখ্যা মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে মাইনাসটা বের করে দিবে, পাওয়ার বিজোড় সংখ্যা আছে তাই মাইনাসটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস হবে, দেখো এটা মাইনাস বের হবে আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বি হয়ে যাবে। একের তো এটা একই থাকবে, আর বি আর একে গুণ করে বি। আচ্ছা এখানে প্লাসই থাকবে, এখানে জোড় সংখ্যা আছে পাওয়ার মাইনাসকে প্লাস করে দেবে, তো এটা সি পেয়ে যাব। এখানে -d হয়ে যাবে, এই যে প্লাস মাইনাসে d প্লাস ই। আচ্ছা তাহলে আমরা দেখো পেয়ে গেলাম কত, পেয়ে গেলাম এটা a - b প্লাস c -d প্লাস ই পেয়ে গেলাম। আচ্ছা এবার আমরা কী করব, দেখো এটা এই যে ভাগশেষটা না, এই ভাগশেষটা 0 হবে কেন, কারণ আমাদের এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক বলে দিয়েছিল, এটা এই যে উৎপাদক বলে দিয়েছে। তাহলে এই উৎপাদক বলে দিয়েছে বলে এই ভাগশেষটা কী হবে, 0 হয়, যেহেতু এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক, এটাকে নিয়ে আমরা মানটা বের করেছি 1 - 1 নিয়ে। তাহলে আমরা কি করব, তা আমরা লিখে দেবো এই যে a - b
প্লাস সি মাইনাস ডি প্লাস ই ইজিক্যাল টু কিন্তু 0 হবে, যেহেতু এই যে এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক আছে n² - 1, ঠিক আছে, এটা একটা উৎপাদক আছে আমাদের, তার জন্য মানে এখান থেকে যে বলি যে এই যে n+1টা আছে না, এই যে n+1ও তো একটা উৎপাদক এই বহুপদী সংখ্যামালার, তার জন্য -1 বসিয়ে যে ভাগশেষটা বেরোবে তার মানটা কিন্তু 0 হয়। তা এখান থেকে দেখো আমরা a প্লাস সি প্লাস ই রেখে দিলাম, এদিকে মাইনাস বিটা এদিকে নিয়ে আসলে প্লাস বি, আর এই যে দেখো মাইনাস ডিটা এদিকে নিয়ে আসলে প্লাস ডি। দেখো এই যে মানটা পেয়ে গেছে, এবার অপশানে মিলাও, একটা অপশান কিন্তু দেখা যাবে আমাদের। দেখো এ নাম্বার অপশানটা কিন্তু মিলে গেছে আমাদের, তো অ্যান্সারটা এ নাম্বার। চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্নে। দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, আচ্ছা 7 নম্বর প্রশ্নটা তোমাদের যেহেতু আমি বলি, এই যে প্রশ্নটা আমরা করেছি আগের ক্লাসে, তোমাদের বলে দিচ্ছি, তোমাদের স্কুল নাম্বার এখানে আমি উল্লেখ করে দিই। এই অঙ্কের জন্য তোমরা চলে যাবা স্কুল, এস থেকে স্কুল বলে দিলাম, স্কুল 1 নম্বর স্কুলে যাবা, 1 নম্বর স্কুলে দেখবা 2-এর আমাদের আছে কত 11 নাম্বারটা, তাই না, 2-এর 11 নম্বর যে প্রশ্নটা আছে একদম একই প্রশ্ন, সেখানে তোমাদের করে দিয়েছি আমি অঙ্কটা। তাহলে সেখান থেকেই তোমরা 1 নম্বর ক্লাসটা দেখো, আমি যে ক্লাসটা দিয়েছি সেখান থেকে অঙ্কটা পেয়ে যাবা। আচ্ছা আমরা চলে যাই আমরা কত নম্বরে 8 নম্বর প্রশ্নে। দেখো 8 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, দেখো এই যে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে এসি সমান 10.5 সেমি হলে এফ এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা এখানে আমাদের যেটা এফটা হবে না, এখানে দেখো এটা কিন্তু প্রয়োগ আছে, তোমাদের বইতে আছে, আমি দেখাবো কোথায় আছে বইতে। তো এটা দেখো এই যে আমাদের এফটা হবে 1/3 এসি, ঠিক আছে, এটা হবে, কিন্তু এটা প্রমাণ আছে, আমি তোমাদের বই থেকে প্রমাণটা দেখাবো এবং সেখান থেকে তোমাদের প্রমাণটা আমি বুঝিয়ে দেবো কোথায় আছে। তো তোমাদের এটা দেখানোর জন্য তোমাকে যেতে হবে বইতে 128 পাতা, 128 পাতা, তারপর আমি বের করে নিচ্ছি, এই যে আমার চলে এসেছে। দেখো এই যে 128 পাতা তোমাদের যে গণিত বইটা আছে, দেখো একদম এই যে প্রয়োগ 8 আছে, 128 পাতা, এই প্রয়োগটা আছে না, দেখো একদম হুবহু একই একদম প্রমাণ, এই যে এফ সমান 1/3 এসি হয়। এই যে দেখো আমি প্রমাণটা তোমাদের এখান থেকে একটু বুঝিয়ে দিই তোমাদের কীভাবে হবে। আচ্ছা দেখো এখানে ছবিটা এভাবে হয়েছে, দেখো এই যে এবিসি ত্রিভুজ আর এডি মধ্যমা, তাহলে ডিটা কি হবে এবিসি বর মধ্যবিন্দু। তার প্রথমে এখানে অঙ্কনটা বোঝায়, এখানে অঙ্কন করেছে ডি বিন্দু দিয়ে, এই যে ডি বিন্দু দিয়ে এই যে বিএফ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছে, মানে বিএফ সমান্তরাল ডিজি, এটা করেছে, এটা আমাদের অঙ্কন। প্রমাণটা করেছে দেখো ত্রিভুজ বিএফসি নিয়েছে, বিএফসি এই যে ত্রিভুজটা বিএফসি ত্রিভুজের দেখো এই যে ডিটা বিসি বর মধ্যবিন্দু, এটা আমাদের তো প্রশ্নে বলে দিয়েছে মধ্যমা যেহেতু এই ডিটা, আর ডিজি এই যে ডিজি আর বিএফ কি সমান্তরাল। এভাবে যদি সমান্তরাল হয় তাহলে উপপাদ্য 21 থেকে আমরা বলতে পারবো যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে এই যে মধ্যবিন্দু দিয়ে এই বাহুর, তাই না, এই বাহুর সমান্তরাল সরলরেখা কী করবে, এই যে পরের বাহুটাকে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাই জিটা কিন্তু পেয়ে যাব আমরা এই যে এফসি এর মধ্যবিন্দু পেয়ে যাব একদম 21 নম্বর উপপাদ্য নিয়ম অনুসারে, তাই না, একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে এই যে দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা এই যে তৃতীয় বাহুটাকে কী করবে সমদ্বিখণ্ডিত করবে এটাকে, ঠিক আছে, এটা আমাদের 21 নম্বর উপপাদ্যটা আছে। তাহলে এই জিটা হবে এফসির মধ্যবিন্দু, এই দেখিয়ে দেখো জি এফসির মধ্যবিন্দু, মানে এখানে এফ জি সমান জিসি হয়ে গেল, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিল। তারপরে ত্রিভুজ দেখো এডিজি ত্রিভুজ, মানে এডিজি ত্রিভুজ, এই ত্রিভুজটা নিয়েছে, এই ত্রিভুজের এই যে এডি বাহুর মধ্যবিন্দু এডি বাহুর মধ্যবিন্দু ই, এটা প্রশ্নে বলে দিয়েছিল, এটা প্রশ্নে বলা আছে তোমাদের। আর এখানে দেখো এই যে আমাদের ইএফ বলেছে, এখানে লক্ষ্য করো ইএফ সমান্তরাল ডিজি, মানে ইএফ সমান্তরাল ডিজি হবে কেন, কারণ আমরা দেখিয়েছি অঙ্কনে যে বিএফ সমান্তরাল ডিজি, তাই না, অঙ্কন করেছিলাম বিএফ সমান্তরাল ডিজি, তাহলে বিএফ সমান্তরাল ডিজি হয়, তাহলে বিএফ আর ইএফ একই সরলরেখাংশ, তার জন্য ইএফ সমান্তরাল ডিজি হবে। তা দেখো এই যে এরা সমান্তরাল হয়ে গেল, আর এটা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু হয়ে যে যাবে আমাদের দেখো সমান্তরাল সরলরেখাটা, তাহলে আমাদের এই জিকে কী করবে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এফটা এইজের মধ্যবিন্দু, তাহলে এফটা এইজের মধ্যবিন্দু হলে এফ সমান এফ জি হয়ে যাবে, দেখো এফ সমান এফ জি, তাহলে আমরা এই যে 1-2 থেকে আমরা কী পেয়ে যাবো এফ সমান এফ জি সমান জিসি, মানে এফ সমান এফ জি সমান জিসি,
দেখো সমান 3টা ভাগ পেয়ে গেলাম। এবার সমান 3টা ভাগ পেয়ে গেলে তা এএফটা কত পাবো? এএফটা হবে এই যে পুরো এসি এর 3 ভাগের 1 ভাগ হবে এএফটা। দেখো আমাদের যে প্রমাণটা এখানে তোমাদের বুঝিয়ে দিলাম আমি। তাহলে এই ছিল আমাদের প্রমাণটা, বই থেকে দেখে নিতে পারো ভালো করে। তো আমরা পেয়ে গেলাম এই যে দেখো এই যে এএফ সমান 1/3 এসি। এসির মান দেওয়া আছে, এসির মান কত দেওয়া আছে দেখো, এসির মান দেওয়া আছে, আচ্ছা এখানে 1/3 লিখবো, আর এসির মানটা দেওয়া আছে 10.5। এখানে কাটাকাটি করে দাও, 3 3 9, আর এখানে 3 5 15, একটার পর দশমিক আমরা বসিয়ে দেবো। দেখো এএফ এর মানটা পেয়ে গেলাম 3.5 সেমি। তা 3.5 সেমি দেখো ডি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। আচ্ছা 9 নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের কোথায় যেতে হবে এই 9 নম্বর প্রশ্নের জন্য? 9 নম্বর প্রশ্নের জন্য তোমরা চলে যাবা স্কুল 2 নম্বর স্কুলের 4-এর 1-এর যে প্রশ্নটা আছে, একই প্রশ্ন একদম সেখানে করে দিয়েছি। ঠিক আছে, এই যে আগের ক্লাসটা দিলাম তোমাদের, 2 নম্বর ক্লাসটা দেওয়া হয়েছে, সেখানে তোমরা দেখে নিবা এই অঙ্কটা করা হয়ে গেছে। আমরা চলে যাবো 10 নম্বর প্রশ্নে। দেখো 10 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, একটি পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 6। তো শ্রেণীটি নিম্নসীমা বের করতে বলেছে। আচ্ছা মধ্যবিন্দু আর শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দেখো তো এখানে আমরা কি করব, আমরা শ্রেণীর এই যে নিম্নসীমা আর উচ্চসীমা ধরে নিব, তাই না? কোনো একটি শ্রেণীর নিম্নসীমা, এই যে নিম্ন, আমরা এই যে দন্তন ঋষিদের নিম্ন বোঝাচ্ছি, তাহলে নিম্নটাকে ধরলাম আমরা এ, আর উচ্চটাকে ধরে নিলাম বি। এবার মধ্যবিন্দু পাওয়ার নিয়ম কি? মধ্যবিন্দু হচ্ছে দেখো এই যে উচ্চ নিম্ন যোগ করে, এই যে উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করলে একে বলা হয় মধ্যমান বা মধ্যবিন্দু। এটা হচ্ছে আমাদের 10 বলে দিয়েছে। আর এখান থেকে যদি সরল করে নিই তো বি প্লাস এ সমান এটা 20 হয়ে যাবে। আর শ্রেণীদৈর্ঘ্য আমরা কি জানি, যে এই যে শ্রেণীদৈর্ঘ্য জানি আমরা যে উচ্চ থেকে যদি নিম্ন বিয়োগ করো, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করলে, তাই না, এদের বিয়োগফলটাই হবে শ্রেণীদৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের শ্রেণীদৈর্ঘ্য। আর এই শ্রেণীদৈর্ঘ্য কত বলে দিয়েছে? এই শ্রেণীদৈর্ঘ্য দেখো প্রশ্নে বলে দিয়েছে 6। ঠিক আছে, প্রশ্নে কত বলে দিয়েছে? 6 বলে দিয়েছে, এটা 6। তাহলে এখান থেকে আমাদের কার মানটা, আমাদের নিম্নসীমা মানে বি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এই যে শ্রেণীটির নিম্নসীমা উচ্চসীমা বি, নিম্নসীমাটা এ ধরেছি, তো এর মানটা এখান থেকে বের করতে হবে এ। তো দেখো এর মানটা আমরা বের করবো অপনয়নের সাহায্যে। তাহলে এখানে আমরা এখন যদি আমরা যোগ করি তো এই কেটে যাবে, তাহলে আমরা সাইন চেঞ্জ করে তারপর যোগ করি। তো এখানে মাইনাস আছে তো প্লাস করে দিলাম, যেহেতু এটাকে কাটাবো না প্লাস করে দিলাম, আর এখানে মাইনাস করে দেবো, প্লাস আছে মাইনাস, আর এখানে প্লাস আছে মাইনাস, এভাবে সাইন চেঞ্জ করে দিলাম। তখন এটা কাটলো না, এখন বিটা কেটে যাবে, এর মানে এখন পেয়ে যাবো এ আর এ যোগ করে 2a। আর এদিকে দেখো 20 থেকে 6 বাদ, তো এটা হবে আমাদের 14, তাহলে 2 7 14। তো দেখো আমরা এর মানটা কিন্তু 7 পেয়ে গেলাম। এ ধরেছিলাম নিম্নসীমা, তো নিম্নসীমা কত পেলাম? 7 পেয়ে গেলাম। আমাদের 7 দেখো বি নাম্বার অ্যান্সারটা। আচ্ছা এরপর চলে যাবো আমরা 11 নম্বর প্রশ্নে। দেখো 11 নম্বর প্রশ্নটা আমাদের বলেছি যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি আমাদের কী হবে? যে শ্রেণীদৈর্ঘ্য। আমরা যেভাবে আয়তলেখ তৈরি করছিলাম, তো আয়তলেখ তৈরি করার সময় আমরা প্রত্যেকটি আয়তক্ষেত্রের যে ভূমিগুলো, শ্রেণীদৈর্ঘ্যগুলো কিন্তু তৈরি হচ্ছিল। তোমাদের আমি বই থেকে দেখাচ্ছি এটা। দেখো তোমাদের বইতে চলে যাবা 164 পাতায়, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে দেখো, এই যে আমাদের আয়তলেখ তৈরি হয়েছে না, তো এই যে আয়তলেখের তৈরি করার সময় এই যে আয়তক্ষেত্রগুলো যা আছে, আয়তক্ষেত্রের যে ভূমিগুলো শ্রেণীদৈর্ঘ্য, এই যে দেখো এই যে ভূমিটা এখান থেকে, মানে এই যে লক্ষ্য করে, এই যে দেখো 100 থেকে 50 বিয়োগ করে উচ্চ থেকে নিম্ন বিয়োগ, আমাদের কত আসবে? 50 একক করে আছে আমাদের, দেখো আছে 50। তো এখানে 50 পাবো, এখানেও 50 পাবো। তাহলে এই যে শ্রেণীগুলো পাচ্ছি, হ্যাঁ ভূমিগুলো যে পাচ্ছি আমরা, আয়তক্ষেত্রের যে ভূমিগুলো, সেগুলো কিন্তু একটা শ্রেণীদৈর্ঘ্য, এই যে শ্রেণীদৈর্ঘ্য। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা শ্রেণীদৈর্ঘ্য। তাহলে আমরা পেয়ে গেছি অ্যান্সার শ্রেণীদৈর্ঘ্য। আচ্ছা এরপরে চলে যাবো আমরা 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা তা দেখো তো আমাদের যে বলেছে প্রশ্ন অনুসারে আমরা ছবিটা তৈরি করি। তাহলে কী বলেছে দেখো, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত আছে, বৃত্তটা বর্গক্ষেত্রে পরিলিখিত আছে। তাহলে এরকম ছবিটা হবে না? এই যে আমাদের একটি বৃত্ত,
এই যে আমাদের একটা বৃত্ত আছে, তাহলে এই বৃত্তটা একটি বর্গক্ষেত্রে মানে বর্গক্ষেত্রে পরিলক্ষিত আছে, বর্গক্ষেত্রে পরিলক্ষিত আছে। তো এখানে কিন্তু ভালো করে বুঝো কথাটা, এখানে কিন্তু প্রশ্নটা তোমাদের কনফিউশন হতে পারে। একটি বৃত্ত, এই যে বৃত্তটা একটি বর্গক্ষেত্রে পরিলক্ষিত মানে বর্গক্ষেত্রে পরিলক্ষিত, বর্গক্ষেত্রকে ঘিরে বৃত্তটা আছে, তাহলে বর্গক্ষেত্রটা কিন্তু এখানে ভিতরে তৈরি হবে। ঠিক আছে, এই যে আমাদের এই যে বর্গক্ষেত্রটা, এই যে দেখো, তাহলে এই যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে এই যে বর্গক্ষেত্র এই যে একটি বৃত্ত, এই যে বৃত্তটা একটি বর্গক্ষেত্রে, এই যে বর্গক্ষেত্রে পরিলক্ষিত, এই যে বর্গক্ষেত্রে পরিলক্ষিত বৃত্তটা আছে না বাইরে, বর্গক্ষেত্রকে ঘিরে যে বৃত্ত তাকে বলা হয় বর্গক্ষেত্রে পরিলক্ষিত। অনেক সময় কী হয় একটি ত্রিভুজের পরিবৃত্ত যেটাকে বলা হয়, এই যে পরিবৃত্ত বলতে কী বলি, পরিবৃত্ত যে ত্রিভুজকে ঘিরে যে বৃত্তটা তৈরি হয়, ওরকম এই যে বর্গক্ষেত্রকে ঘিরে যে বৃত্তটা আছে তাকে বলা হয় বর্গক্ষেত্রে পরিলক্ষিত। বর্গক্ষেত্রকে ঘিরে আছে বৃত্তটা, তাই জন্য আমরা বলবো এই যে বর্গক্ষেত্রে পরিলক্ষিত এটা বৃত্ত আছে আমাদের। আচ্ছা, এইভাবে কিন্তু ছবিটা তৈরি হবে। অনেকে ছবিটা তৈরি করতে পারে না, উল্টো হয়ে যায়। আচ্ছা, আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 5 সেমি দেওয়া আছে। তা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য পেয়ে যাবো না? বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কী পেয়ে যাবে, এই যে কর্ণ দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য পাবো এই যে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 5√2 হয়ে যাবে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য। আচ্ছা, এখানে তোমাদের জানতে হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যই কিন্তু বৃত্তের ব্যাস হয়। ঠিক আছে, এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও, এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা এই ক্ষেত্রে এরকম ছবিতে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস চেয়েছিল আমাদের, তাই বৃত্তের ব্যাস কত পেয়ে গেলাম, 5√2। অ্যান্সারটা আমাদের এ নাম্বার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা আমাদের বলেছে 13 নম্বর প্রশ্নটা, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যমান সমান, তাহলে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমাদের এখানে যেটা প্রশ্ন বলেছে, এই যে একটি বৃত্তের ক্ষেত্রের পরিধি আর ক্ষেত্রফল মানে বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, বৃত্তের ব্যাসার্ধ আর ধরলে পরে বৃত্তের পরিধির সূত্র 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধি, সমান সমান বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। ঠিক আছে, এটাই কথা বলেছে আমাদের প্রশ্নে, বৃত্তের পরিধি আর বৃত্তের ক্ষেত্রফল এদের সংখ্যমান সমান। তাহলে এখান থেকে পাই কেটে দাও, এখানে এই যে আর কেটে দিলে পরে এখানে একটা আর থেকে যাবে। তো দেখো এখান থেকে আরের মানটা আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি 2। আচ্ছা, ব্যাসার্ধ 2 পেয়ে গেলাম। এবার দেখো যেটা বলেছে আমাদের কথাটা, যে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের, ওই বৃত্তের যে বৃত্ত ছিল না, বৃত্তের এই যে বৃত্তের পরিলিখিত বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র। আচ্ছা, আবার কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে কথাটা। দেখো প্রশ্নটা কী বলেছে, ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র মানে বৃত্তের পরিলিখিত। তাহলে দেখো এখানে লক্ষ্য করো, আমি এই যে বৃত্তটা তৈরি করব, এই যে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রটা এইভাবে তৈরি করতে হবে তোমাকে। এই যে আমাদের দেখো বর্গক্ষেত্রটা, এই যে দেখো এই যে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, বৃত্তকে ঘিরে যে বর্গক্ষেত্র তাকে বলা হয় বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র। এরকম ছবিটা হবে আমাদের। ঠিক আছে, আমরা এখানে কি পেয়ে গেছি, আমরা এই যে বৃত্তের ব্যাস পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়েছি। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলে এই যে আমরা এটার নাম দিয়ে দিলাম PQ, এটা ও নাম দিয়ে দিলাম, মানে OP পেয়েছি। OP পেয়েছি আমরা 2 একক, তাহলে আমরা PQ পেয়ে যাবো, বৃত্তের ব্যাস পেয়ে যাব। তাহলে বৃত্তের ব্যাস কত হবে, 4 একক হয়ে যাবে। আচ্ছা, বৃত্তের ব্যাসই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তোমাদের মনে রাখতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 4। এই দেখো এই যে বৃত্তের যে ব্যাসটা আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা সমান, এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যে AB হয়, তাহলে AB সমান সমান PQ, AB সমান সমান PQ। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন বর্গক্ষেত্রের যদি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কী জানি আমরা, 4 × √2, তাই না? এই যে 4√2, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে পেয়ে গেছি আমরা অ্যান্সারটা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2। দেখো আমাদের সি নাম্বার অপশানটা। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা কত নাম্বার, আমরা চলে যাব 14 নম্বর প্রশ্ন। তো দেখো আমাদের একটা লগের সমাধান আছে, তা আমরা এখানে লগ শিখব। দেখো, তো আমাদের এখানে লগ x নির্ধারণের সাপেক্ষে 1/3 লগারিদম এর মানটা আছে -1/3 হলে x এর মানটা এখান থেকে বের করতে বলেছে। চলো আমরা এখান থেকে লগের সমাধান করে x এর মানটা বের করে দেখাবো। দেখো,
তাহলে আমাদের দেখো যেটা আমাদের দেওয়া আছে লগ এক্স নিধান আর 1/3 লগারিদম, এর মান কত আছে -1/3। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো এই যে লগ থেকে আমরা সূচক তৈরি করতে পারবো, ঠিক আছে। লগ থেকে সূচক কীভাবে তৈরি করতে পারবো দেখো, মানে আমাদের দেখো এই যে এক্সের পাওয়ার, এই যে নিধানের উপর পাওয়ারটা হয়ে যাবে আমাদের -1/3, আর সমান সমান এই যে লগারিদমটা আছে না, এখানে চলে আসবে, এই জায়গায় চলে আসবে। এই জিনিসটা হয় আমাদের, মানে মনে রাখবা লগ থেকে সূচকে আসার যে নিয়মটা। ওকে, সূত্রটা তোমাদের এখানে আমি যে বলে রাখি, সূত্রটা এইভাবে দেখো, লগ যদি বলি আমরা যে এ নিধানের সাপেক্ষে, এই যে এ নিধানের সাপেক্ষে এই যে এটা যে মান যদি এক্স হয়, তো এটা সমান কী হয়ে যাবে, এ টু দি পাওয়ার, এর পাওয়ার এক্স চলে আসবে, আর এমটা এখানে চলে আসবে, এই যে এ টু দি পাওয়ার এক্স সমান এম। মানে লগারিদম থেকে এখান থেকে এটা করা যায়, লগ থেকে সূচকে নিয়ে আসার যে নিয়মটা, এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। তবে এই যে নিধানের পাওয়ারটা, এটা পাওয়ার চেপে গেছে, আর এই মানটা চলে আসবে এখানে, এটা মনে রাখবা তোমরা। আর এখান থেকে আমরা কী করবো, এক্সের মানটা বের করে নেবো। তো দেখো আমরা এক্সের মানে পাওয়ার জন্য আমরা কী করবো, আমরা পাওয়ারে আমরা -3 দেবো পাওয়ারে। দেখো আমাদের এটা তো -1/3 আছে না, পাওয়ারে আমরা -3 দেবো, কারণ -3 দিলে কী হবে, এটা কেটে গিয়ে আমাদের শুধু এক্স থেকে যাবে। তো আমাদের এখানেও আমাদের 1/3 আছে, এখানেও আমরা কী করবো, পাওয়ারে -3 দিয়ে দেবো। ওকে, তা দেখো এটাকে আমাদের সলভ করে নিতে হবে এই জায়গাটা। তাহলে এখানে লক্ষ্য করো, এটা তো আমাদের 3 কেটে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস শুধু এক্স থাকবে এই জায়গাটা, ঠিক আছে, 3 কেটে গেছে। আর এখানে আচ্ছা 1/3কে আমরা 3-এর পাওয়ারে -1 করতে পারবো, আর এটা -3, তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম, এটা দেখো এই যে মাইনাস মাইনাসে প্লাস 3 কে 3, তাহলে 3-এর পাওয়ারে 3 পেয়ে গেলাম। তাহলে এক্স সমান 3-এর পাওয়ারে 3 বলতে 3-এর কিউব কত হয় 27, তাই না, 3টা 3বার গুণ, তা 27 পেয়ে যাবো। তাই এক্সের মান 27 আমরা পেয়ে গেছি। তাহলে আমরা দেখো কত নম্বর অপশান মিলেছে, 27, এই যে আমাদের 14 নম্বর প্রশ্ন। তার 27 আছে আমাদের এ নাম্বার অপশানটি, অ্যান্সার এ নাম্বার। এবার চলে যাবো আমরা 2-এর প্রশ্নগুলোতে। আচ্ছা দেখো 2-এর প্রশ্নগুলো আমরা চলে যাবো 1 নম্বর প্রশ্নে। তো 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, এখানে আমাদের একটা আবৃত দশমিক সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে আমাদের করতে বলেছে, দেখো সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তার সংখ্যাটা আমি লিখি 0.123, তারপর এখানে আবৃত আছে, দেখো আবৃত 3-এর উপর আছে। তাহলে কি যে সামান্য ভগ্নাংশ করি, তাহলে আমরা এখানে 123 বসিয়ে দেবো। আর দেখো এখানে নিয়মটা দেখো, আবৃত আছে 3-এর উপরে, এবার দেখো এদিকে কিন্তু আবৃত নাই, এই যে বাঁদিকে, এদিকে যে আবৃত না থাকে, তাহলে এই সংখ্যাগুলো বিয়োগ দিয়ে দেবো। তো এখানে -12 করে দিলাম, শূন্য তো দাম নাই, শুধু 12 আছে, তা -12 করে দেবা বাই, আর একটা আবৃত আছে বলে একটা 9, আর এইদিকে সংখ্যা কটা আছে দেখো, এইদিকে সংখ্যা 1 2 3, মানে এই শূন্যটা নিতে হবে কিন্তু দশমিক থেকে। তো 1 2 3 3টা সংখ্যা আছে। এই যে আবৃত্তর বাঁদিকে দেখবা, আবৃত্তর বাঁদিকে কটা সংখ্যা আছে, 1 2 3টা, তা 3টা সংখ্যা বলে 3টা শূন্য নিবা, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। এবার এখান থেকে সলভ করে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো তো, এবার আমরা বিয়োগটা দেখাই। যদি বিয়োগ করো 2 কত হলে 3, সেটা হবে 1, আর 1 হলে 2 1, আর এখানে আমাদের 1 আছে, আর এখানে 9, 3টা শূন্য। আচ্ছা 3 দিয়ে কাটাকাটি করতে পারবো, 3 3 9, 3 7 21, আর 3 3 9, 3টা শূন্য বসে গেল। তাহলে আমরা দেখো অ্যান্সারটা কত পেলাম, অ্যান্সারটা পেয়ে গেলাম 37/3000। এই যে সামান্য ভগ্নাংশ করতে বলেছিল না, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্নটা। এই যে আমাদের দেখো, আমাদের একটা সূচকের সমীকরণ দেওয়া আছে, সূচকের অঙ্ক, তাহলে এক্সের মান এখান থেকে বের করতে বলেছে। আচ্ছা আমরা এক্সের মানটা এখান থেকে বের করে দেখিয়ে দেবো তোমাদের। তাহলে আমরা কী করব, আমরা প্রথমে দেখো আমাদের একটা সূত্র জানতে হবে এই অঙ্কের জন্য। তাহলে এই অঙ্কের জন্য সূত্রটা তোমাদের আমি যে বলি, এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। দেখো 4ab সূত্রটা তোমাদের লিখে দেখাচ্ছি আমি। 4ab সূত্রটা কি, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, একদম 4ab সূত্র এটা। তো দেখো তো এই যে আমাদের এটা বাম পক্ষটা একদম এর সঙ্গে মিলে গেছে, এই যে এটা যদি এর সঙ্গে মিলে যায়, তাহলে আমরা এখানে 4ab লিখতে পারবো। তাহলে আমরা এই যে আমি এটা টুকি অঙ্কটা একবার টুকছি, ঠিক আছে। এই যে 5 + 0.01
তার হোল স্কোয়ার মাইনাস 5 পাওয়ারে 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান সমান 5 পাওয়ারে x। এভাবে তো আছে সমীকরণটা। দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা একদম সূত্রটা লক্ষ্য করো, এটা a ধরো, এটা b, তাহলে এটা a b মিললে পড়ে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, তাই না? এটা মিলে আছে দেখো, তাহলে 4ab লিখতে পারবো। তাহলে আমরা লিখে দেবো 4, a বলতে হচ্ছে 5 পাওয়ারে 5 আর b, আচ্ছা গুণ চিহ্ন দিয়ে দিলাম, ডট মানে গুণ, এই যে পাশাপাশি আছে, তাহলে b বলতে এখানে 0.01 সমান সমান দিয়ে কত আছে 5 পাওয়ারে x। এই দেখো, চলো আমরা এটাকে সলভ করে নেব। তাহলে এখানে আমরা কি করব, দেখো 4 গুণিত 5 পাওয়ারে 5, এখানে দশমিকটা উঠিয়ে নিই, তাহলে 1 এটা পেয়ে যাবে 100। দেখো দশমিক উঠিয়ে একটা 1, আর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা বলে দুটো শূন্য, এভাবে দশমিক উঠাতে হয়। আর এদিকে আছে 5 পাওয়ারে x। 4 দিয়ে যে কাটাকাটি করি, যেটা হবে 4 দিয়ে 8, 4 5 20। আচ্ছা, এটা পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এখানে দেখো 5 পাওয়ারে 5 আর এখানে 1 আচ্ছা 25কে আমরা 5 স্কোয়ার করে দিলাম, এই যে দেখো। আচ্ছা, এখানে লক্ষ্য করো, এখানে 5 পাওয়ারে এটা যদি কাটাকাটি করে দিয়ে, যে দেখো এটা 5 পাওয়ারে 3 হয়ে যাবে, মানে কাটাকাটি করা মানে দেখো এই যে পাওয়ার 5 আছে, পাওয়ার 2 আছে, তা পাওয়ারগুলো বিয়োগ করে দেবা, তা 5 থেকে 2 বিয়োগ হলো 3, তাহলে 5 পাওয়ারে 3 হবে এটা। আর 5 পাওয়ারে x আছে, মানে এটা তো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, এটা মনে রাখবা, সূচকের নিয়মে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। এবার দেখো মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার সমান, তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাবো কত, 3 পেয়ে যাবো। তো x এর মানই বের করতে বলেছিল, যেটা আমরা পেয়ে গেছি 3, এই যে অ্যান্সারটা আমাদের 3। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে, ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ BCD সমান সমান 60 ডিগ্রি হলে কর্ণ BD এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা দেখো, আমরা একটা ছবিটা তোমাদের এঁকে দেখাই। আচ্ছা, আমাদের একটা রম্বস বলেছে, তাহলে আমরা একটা রম্বসের ছবি তৈরি করি। এই রম্বস নাম দিয়ে দেবো ABCD। আচ্ছা, এখানে দেখো আমাদের যে বলেছে, দেখো AB দৈর্ঘ্য 4 সেমি, তাহলে AB 4 মানে দেখো সবগুলো কিন্তু 4 হবে, রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে। আর কোণ BCD মানে এই কোণটা আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। কর্ণ BD এর দৈর্ঘ্য চেয়েছে, কর্ণ BD দেখো, এই BD কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে আমাদের, ওকে? এই যে এই BD কত, দেখো আমরা খুব সহজে BD কর্ণের দৈর্ঘ্য আমরা বের করে নেব। দেখো কীভাবে বের করব। আচ্ছা দেখো তো, এই যে ত্রিভুজ আমাদের আছে, ত্রিভুজ BDC এর আমরা দুটো বাহু সমান দেখতে পাচ্ছি। কোন দুটো বাহু? এই যে BC সমান CD, এই যে এটা বাহু সমান, তাহলে আমাদের এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান হবে, তাই তো? তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এই কোণের নাম আমরা বলে দেবো CBD, কোণ CBD সমান এই কোণের নামটা বলবো CDB, কোণ CDB, এই দুটো কোণ সমান। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই দুটো কোণ এই যেহেতু 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই দুটো কোণ মিলে কত আছে 120 ডিগ্রি। কেন 120 ডিগ্রি? কারণ 120 ডিগ্রি আর 60 ডিগ্রি হয় 180 ডিগ্রি, ত্রিভুজের 3টি কোণের যোগ বলে 180 ডিগ্রি, তো এরা দুজনে মিলে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এবার দুটো সমান, তাহলে 120 ডিগ্রি অর্ধে করে আছে, মানে 60 ডিগ্রি করে আছে, 120 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাবো 60 ডিগ্রি আর এই কোণটা পেয়ে যাবো 60 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজটির 3টি কোণ আমরা সমান দেখতে পাচ্ছি, মানে 60 ডিগ্রি করে আছে। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম আমরা BCD ত্রিভুজটা, তাহলে এই BCD ত্রিভুজটা আমাদের, আচ্ছা এখানে BDC নাম বলেছি, এই যে BDC ত্রিভুজটা এটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হলো বলে সবগুলো বাহু সমান, এটা 4 সেমি হলে BD কত হবে, BD 4 সেমি। তা দেখো আমরা কিন্তু BDর মান পেয়ে গেলাম। এই যে BD কর্ণের দৈর্ঘ্য, BD কর্ণের দৈর্ঘ্য কত পেলাম, 4 সেমি। বাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের একটা বহুপদীর সংখ্যামালা দেওয়া আছে, এই বহুপদীর সংখ্যামালার আমাদের একটি উৎপাদক বলে দিয়েছে x-3, তাহলে আমাদের এখান থেকে k এর মানটা বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা k এর মানটা বের করে দেখাই খুব সহজেই তোমাদের। দেখো অঙ্কটা আমরা কীভাবে করাচ্ছি তোমাদের। আচ্ছা, আমাদের যে এই যে বহুপদীর সংখ্যামালাটা আছে, এটা একটি উৎপাদক বলে দিয়েছে x-3,
তাহলে বহুপদী সংখ্যামালাটাকে আমরা এফ ধরে নিলাম, যে এফ সমান সমান আছে আমাদের কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এস স্কোয়ার প্লাস 3, আচ্ছা এটা কিউব আছে, হ্যাঁ 3 আছে, এটা 3 কে এক্স মাইনাস কে। এই হচ্ছে বহুপদী সংখ্যামালা। আর যে উৎপাদকটা আছে না, আচ্ছা উৎপাদকটাকে শূন্য ধরে নেবা, শূন্য ধরে এখান থেকে এক্সের মানটা বের করে নাও। আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমরা ভাগশেষটা বের করব। আমরা জানি যে ভাগশেষটা শূন্য হবে, যেহেতু এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক বলে দিয়েছে, তার জন্য ভাগশেষ শূন্য হয়। আচ্ছা ভাগশেষ শূন্য কেন হয়, দেখো উৎপাদক জিনিসটা কি আমি তোমাদের একটু বুঝাই। এখানে ভাগশেষটাকে শূন্য কেন বলবো, আচ্ছা ভাগশেষটা আগে করি, শূন্যের সঙ্গে সমান করি, তারপর তোমাদের বোঝাচ্ছি জিনিসটা। চলো আগে আমরা ভাগশেষটা বের করি। তাহলে ভাগশেষ পাওয়ার জন্য দেখো এক্সের মান 3, তাহলে এখানে আমরা দেখো 3 বসে দেবো। কে স্কোয়ার এক্সের কিউব মানে 3 কিউব মাইনাস কে ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 কে ইন্টু 3 মাইনাস কে। চলো সরল করে নিই। তাহলে এখানে আচ্ছা এখানে লক্ষ্য করো 3 কিউব 27 পেয়ে যাবো, তাহলে 27 কে স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 9 কে আর প্লাস এটাও 9 কে হবে মাইনাস কে। আচ্ছা এখানে লক্ষ্য করে তো এই পার্টটা দেখো, এটা কিন্তু আমাদের কেটে আছে, এই জায়গাটা কেটে গেল, তাহলে আমাদের হয়ে গেল 27 কে স্কোয়ার মাইনাস কে। এই যে দেখো এই ভাগশেষটাকে আমরা শূন্যর সঙ্গে সমান করতে পারবো, 27 কে স্কোয়ার মাইনাস কে সমান সমান 0 করতে পারবো, ঠিক আছে। এটা ভাগশেষ, এই ভাগশেষটা শূন্যের সঙ্গে সমান হবে। কেন সমান, এই ভাগশেষটা শূন্যের সঙ্গে সমান কেন, কারণ যেহেতু এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক বলে দিয়েছে এক্স মাইনাস 3, তাহলে এটা দিয়ে ভাগ চলে যাবে, উৎপাদক বলতে এটা দিয়ে ভাগ চলে যাবে, মানে ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না মানে ভাগশেষটা শূন্য হবে, তার জন্য এই ভাগশেষটাকে শূন্য করব। মানে তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, ধরো 4-এর একটি উৎপাদক 2, তো 4-এর একটি উৎপাদক 2 বলতে 2 দিয়ে 4কে ভাগ যাবে, এই যে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দিয়ে 4, দেখো ভাগশেষ কিছু নেই, ভাগশেষ কিছু নেই মানে শূন্য, তা দেখো ভাগশেষটা শূন্য পেলাম না। এই যে 4-এর একটি উৎপাদক 2 বলে 2 দিয়ে যখন ভাগ করছি তাহলে ভাগশেষ কত পাচ্ছি, শূন্য। তো এইভাবে দেখো এর যেহেতু একটা উৎপাদক বলে দিয়েছে এটা, আর এটার মানটা বের করে আমরা যে ভাগ করছি, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগ করা এটা, তাই না, তা ভাগশেষটা কী হবে, শূন্য হবে, উৎপাদক যেহেতু এটা, তাহলে ভাগশেষটা শূন্য বলে আমরা দেখো শূন্যের সঙ্গে সমান করে দিলাম। তো এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাবো, তাহলে এখানে আমরা কে কমন নিয়ে 27 কে মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা এখানে আমাদের দুটো মান বেরোবে, তা আমরা এখানে দেখো কে এর মানটা আমরা শূন্য নিতে পারবো না, কে এর মানটা যদি শূন্য নিয়ে নিই তাহলে আমাদের দেখো যে বহুপদী সংখ্যামালাটা পাওয়া যাবে না, তার জন্য কেটা নট ইকুয়াল টু শূন্য হবে। তাহলে এখানে আমরা নিয়ে নেব 27 কে মাইনাস 1 ইকুয়াল টু 0, এখানে পাশে বলে দেবো যেহেতু কে নট ইকুয়াল টু 0, কেটাকে শূন্য নিতে পারবো না, কে 0 হয়ে গেলে তো বহুপদী সংখ্যামালা থাকবেই না, দেখো সব জায়গায় কে আছে, পুরো মানটা 0 হয়ে যাবে, তার কেটা 0 হবে না, কে যদি শূন্য না হয় তাহলে এই পার্টটা শূন্য হবে, তাই তো। এই যে দেখো দুটি রাশিমালার গুণফল শূন্য যদি হয় তাহলে তাদের মধ্যে কেউ যে কোনো একজন তো শূন্য আছে, এ যখন শূন্য হলো না কেটা, তাহলে এটা আমাদের শূন্য আছে, তাহলে এর মানটা আমরা শূন্যের সঙ্গে সমান করে দিলাম, তাহলে এখান থেকে কে এর মানটা আমরা পেয়ে যাবো 1/27, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার, কে এর মান 1/27 অ্যান্সার এটা। আচ্ছা পরের প্রশ্ন চলে যাবো আমরা। আচ্ছা এরপরে দেখো আমাদের 5 নম্বর প্রশ্নটা বলেছি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এবিসি সমান সমান কোণ এসিবি এবং মধ্যমা এডি, আর মধ্যমা এডিটা আবার বলে দিয়েছে হাফ বিসি বলেছে, যদি এবি √2 সেমি হয় তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা তা দেখো তো এটাকে আমরা এভাবে সমাধান করবো, আগে তো ছবিটা তৈরি করতে হবে। চলো তা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এখানে বলেই দিয়েছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ একটা তৈরি করি। এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। ছবিটা একটু খারাপ হয়ে আছে, একটু ভালো করে ছবিটা আঁকি। দেখো আমি এখানে ছবিটা দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো তো ভূমিটাকে একটু বড় করি, ভূমিটাকে একটু বড় সড়ো ভূমি করি, এই যে দেখো, আর এখানে আমরা নিলাম, এই জায়গায় নিলাম একটা বিন্দু,
এইভাবে, আর এদিকে যোগ করে দিই। এই যে দেখো, এবার আমরা এই ত্রিভুজটার নাম দিয়ে দেবো। আমরা কী নাম দেব? ত্রিভুজ এখানে ABC বলেছে, তার নাম দিয়ে দেবো ABC। তাহলে ABC ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যমা বলেছে এটি, তাহলে আমরা একটা মধ্যমা নিয়ে নিলাম। এই যে আমাদের মধ্যমা এটি। আচ্ছা, মধ্যমা ধর্ম কি? যে ডি বিন্দুটা BC বড় মধ্যবিন্দু হয়। ওকে, তাহলে এখানে দেখো, এই যে দেখো, এই যেহেতু মধ্যমা, তাহলে যে BDটা আমরা কী পেয়ে যাবো? এই BDটা হয়ে যাবে হাফ BC হয়ে যাবে। আবার আমাদের এখানে ADটা বলেছে, এটা বলেছে হাফ BC, এটা প্রশ্নে বলা আছে। তাহলে এখানে আমাদের BD আর AD সমান, তাহলে আমরা AD সমান BD পেয়ে গেলাম। ঠিক আছে, এটা যদি x হয় তো এটা আমাদের x হয়ে যাবে। আচ্ছা, ABর মান √2 বলে দিয়েছে, আর এই যে কোণ দুটো সমান বলেছে না, কোণ ABC, এই কোণটা আর এই কোণটা সমান বলেছে। দেখো, কোণ ABC আর ACB, মানে এই কোণটা এই কোণটা সমান। তাহলে এই কোণ সমান হলে পরে এই দুটো বাহু সমান হবে। তাহলে এটা AB √2 হলে পরে আমাদের দেখো AC আমাদের √2 হয়ে যাবে, মানে AB সমান AC। দুজনের মান কত পেয়ে গেলাম? √2 পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো তো, আর এখানে দেখো এই যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এডিটা কী হবে? এডিটা আমাদের মধ্যমা হবে এবং উচ্চতা হবে এবং লম্ব হবে। এডি লম্ব BC হবে, যেহেতু ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা আমাদের দেখো তো, এই যে ত্রিভুজটা ABD ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ABটা অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমকোণী ত্রিভুজের ধর্ম, অতিভুজ স্কোয়ার সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের দেখো মানগুলো বসিয়ে দিই। তাহলে ABর মান হচ্ছে √2 তার স্কোয়ার, BD এটা x ধরে নিয়েছি, আর এটাও x ধরে নিয়েছি। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাবো। এটা আমাদের 2 হয়ে যাবে, এটাকে 2s² হয়ে যাবে, 2 দিয়ে কেটে দাও। তাহলে আমরা এখান থেকে s² সমান 1 পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখানে x এর মানটা আমরা 1 নিয়ে নেবো, মানে এখানে ধনাত্মক মানটা নেব। x যেহেতু বাহু দৈর্ঘ্য, তাহলে ঋণাত্মক তো হবে না, x এর মানটা ধনাত্মক। তাহলে x যদি দেখো x এর মানে যদি 1 হয়, BDটা 1, তাহলে BC পেয়ে যাবে কত? 2 পেয়ে যাবো, এর ডবল হবে। তাহলে আমরা এখান থেকে দেখো BCর মানটা পেয়ে যাচ্ছি। এই যে BCর মানটা হয়ে যাবে 1 + 1 = 2। তাহলে BC আমরা 2 পেয়ে গেলাম। এবার দেখো এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ ABC, তার ত্রিভুজ ABC এর এখন আমরা দেখো, আমরা যে 3টি বাহু দেওয়া আছে না, এই 3টি বাহুর আমরা এটাকে দেখো, এই যে এটা আগে বড় বাহু নিয়ে নেবো। এটা 2 যদি পেয়েছি, তাহলে আমরা বড় বাহুটা এই যে অতিভুজ বলবো, এটাকে অতিভুজ স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার, মানে এটা আমরা সমান হবে। দেখো, সমকোণী ত্রিভুজ পাবো, এটা দেখাচ্ছে। সমকোণী ত্রিভুজ পাওয়ার জন্য এই শর্তটা স্যাটিসফাই হওয়া দরকার। চলো মানগুলো বসাই, সমান আসে কি আসছে না আমরা চেক করে নিই। তাহলে এটা হচ্ছে 2, এর মান √2, এর মানও √2, তাহলে এটা 4, এটা 2, এটা 2, দেখো 4, এটা 2 দিয়ে যোগ করে 4, দেখো 2 দিকে সমান আসলো। তাহলে আমাদের কি বলতে পারবো? যে ত্রিভুজ ABC ছিল, ত্রিভুজ ABCটা হবে মানে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমরা এটা ত্রিভুজ ABCটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এবার সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত, এভাবে যদি আমরা পরিবৃত্তটা তৈরি করে দিই, দেখো তোমাদের যেটা জানতে হবে, সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তের যে ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক, মানে এখানে যে আমাদের অতিভুজটা আছে, অতিভুজ কে আছে? BC। ঠিক আছে, তাহলে অতিভুজ যদি BC হয়, তাহলে আমাদের দেখো পরিব্যাসার্ধ যেটা পেয়ে যাবো, পরিবৃত্তের পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, এই যে BC বাহুর অর্ধেক হবে। ওকে, এটা কিন্তু ধর্ম। যে কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে পরিব্যাসার্ধ পাওয়া, সেই অতিভুজ বাহুর অর্ধেক হয়, তাই না? অতিভুজ বাহুর যা মান থাকবে তার অর্ধেক হবে পরিব্যাসার্ধ। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা সমকোণী ত্রিভুজের, আর সমকোণী ত্রিভুজ নিয়ে যে পরিবৃত্তের, এটা ধর্ম। ওকে, তাহলে দেখো আমরা পরিব্যাসার্ধ অতিভুজের অর্ধেক, এখানে অতিভুজ BCর মান পেয়ে গেছি কত? BCর মান পেয়েছি আমরা 2 পেয়েছি BCটা, তাহলে BC 2, 2কে 2 দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি করে কত পেয়ে যাবো? আমরা 1 পেয়ে যাবো। তাহলে এখানে 1 পেয়ে গেলাম। এখানে আমাদের এককগুলো তো আমাদের সেমিতে আছে, দেখো, তাহলে আমরা এখানে 1 সেমি পেয়ে গেলাম অ্যান্সার। এই যে
এই যে আমাদের পরিবৃত্তের যে পরিব্যাসার্ধ যেটা বলেছিলাম আমাদের, দেখো এই যে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম আমরা পেয়ে গেলাম সেখান থেকে 1 সেমি পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। সরি দেখা যাচ্ছে না, এই যে ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ 1 সেমি। আচ্ছা, চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে। 6 নম্বর প্রশ্নটা বলছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছি। আবার ওই পরিবৃত্তের কথা বলেছে। দেখো তো পরিবৃত্ত বলতে দেখো আমরা এই ত্রিভুজটাকেও আমরা সমকোণী ত্রিভুজ দেখাতে পারবো। দেখো সমকোণী ত্রিভুজ আমরা কি করে দেখাতে পারবো, দেখো তোমাদের আমি এখানে দেখাচ্ছি। বড় বাহুটা অতিভুজ হবে, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান আর ছোটো দুটো বাহু লম্বভূমি, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো দুই দিকে সমান আসবে দুই দিকে সমান। দেখো এটা 25 পাবা, এটা 9 পাবা, এটা 16 পাবা, এটা 25, তার 9 আর 16 যোগ করে দেখো 25। দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা স্যাটিসফাই করছি। তাহলে এই যে 3টি বাহু দ্বারা গঠিত যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা কি জানি, এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে সেই সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তটা তৈরি হবে, সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত তৈরি হবে ABC, তার নাম দিতে আমরা, সেই পরিবৃত্তের যে পরিব্যাসার্ধ সেটা হবে আমাদের কি অতিভুজের অর্ধেক হবে, তাই না? তাহলে এখানে দেখো আমাদের যে অতিভুজ কোনটা, বড় বাহুটা অতিভুজ হবে, মানে এখানে আমাদের AC আছে কত 5 সেমি, AC হচ্ছে 5 সেমি। তাহলে আমাদের দেখো পরিব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে পরিব্যাসার্ধ আমাদের কত হবে, পরিব্যাসার্ধ হবে আমাদের অতিভুজের অর্ধেক। অতিভুজ হচ্ছে 5, 5-এর অর্ধেক, এটা 2.5 পেয়ে যাবো, এত সেমি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পরিব্যাসার্ধ হয়ে গেছে, মানে 8টা পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আর পরিব্যাসার্ধ। এই যে আমাদের দেখো এটা যদি ও হয়, আমরা OCটা পেয়েছি, এটা হচ্ছে আমাদের 2.5, যেটা ব্যাসার্ধ আমরা পেয়েছি। আর ব্যাসার্ধ পেয়ে গেলে সেই পরিবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো। তো আমরা এই পরিবৃত্তের ক্ষেত্রফল বের করে নেব। দেখো অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর বলতে এখানে আর হচ্ছে 2.5 তার স্কোয়ার। পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 22/7। আচ্ছা, এখানে আমরা দেখো এটাকে যদি আমরা এটাকে 5/2 রাখলাম, আমরা ভাগটা করলাম না, এটা আমাদের সরল করার সুবিধা হবে। ওকে, তাহলে 22/7 এটা ভাঙালে এটা 25/4 হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 2 4, 2 1 2, 2 1 2। আচ্ছা, এবার দেখো এখানে 25 আর 11 গুণ করবা, 275 পেয়ে যাবা। আর নিচে তো হচ্ছে 7 দিয়ে 14, এটা আমরা ভাগ করে নিই। যদি ভাগ করে নাও 275 একবারে নিব, তো একবারে আমরা হবে 14, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবো কত, 135 পেয়ে যাবো। এবার 9 বারে নিব, 9 বারে করবা, এটা হবে 126। 6 কত 15, 6 কত 15, এটা 9 দিলে দেখো 9 পেয়ে গেলাম, ভাগশেষ এটা। তাহলে 19/9/14। এই যে দেখো আমাদের যে পরিবৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা। এই যে আমরা যেটা বলেছিলাম 19/9/14। আমাদের এককটা আমাদের এখানে কী বলেছে দেখো, এককগুলো সেমি আছে, তো বর্গ সেমি হবে, এত বর্গ সেমি। ঠিক আছে, এটা আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, এই যেটা বলেছিল। আচ্ছা, অ্যান্সারটা এখানে লিখে দিই, 19/9/14 বর্গ সেমি। ওকে, আচ্ছা, এবার চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্নে। দেখো 7 নম্বর প্রশ্নটা বলেছি 3টি বিন্দু দেওয়া আছে, এই 3টি সমরেখ হলে দেখাও যে, আমাদের এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, সমরেখ, তো সমরেখ বলতে আমরা কি জানি, দেখো সমরেখ বলতে এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন যে ত্রিভুজ তৈরি হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে এই যে 3টি বিন্দু আছে, মানে A,0 একটা বিন্দু, এটা আছে 0,B, আর একটা আছে আমাদের দেখো, আর একটা কথা আছে, আর একটা আছে 1,1। ওকে, এই যে আমাদের
তাহলে আমরা এই তিনটা বিন্দুকে আমরা ধরে নিচ্ছি প্রথমে এটাকে x1 y1 ধরে নিলাম, এটা হচ্ছে x2 y2 ধরে নিলাম, আর এটা আমরা ধরে নিলাম x3 y3। এইভাবে ধরে নেব আমরা। তো এইভাবে ধরে দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? শূন্য হবে। এই যে আমরা দেখো, তা আমরা এখানে লিখব এই যে তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা কিন্তু শূন্য হবে, যেহেতু সমরেখা বলে দিয়েছে, তাই না? এই যে দেখো এইরকম জিনিসটা বোঝাচ্ছে, মানে ধরো এই যে আমাদের ত্রিভুজটা, এই যে দেখো এই যে তিনটি বিন্দু আছে না, এই তিনটি বিন্দু যে আছে, তাহলে তিনটি বিন্দুর সমরেখা কখন হবে? যখন এই বিন্দুটা চলে আসবে এখানে, তো এই বিন্দুটা যদি এখানে চলে আসে, তা ত্রিভুজ কি তৈরি হলো? ত্রিভুজ তৈরি হলো না, একটা রেখা হয়ে গেল। তা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি শূন্য হয়ে যাবে না? তা তিনটি বিন্দুর সমরেখা হলো পরে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? শূন্য হবে। তা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, আর তাকে আমরা শূন্যের সঙ্গে সমান করে দেবো। তা দেখো সেটা আমরা পাবো, ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার নিয়ম হচ্ছে হাফ মড, সূত্রটাকে লেখায় তোমাদের। সূত্রটা হচ্ছে আমাদের এই যে x1 যদি এখানে হয়, তাহলে এখানে হবে y2 মাইনাস y3, এই যে দেখো প্লাস x2 যদি হয়, তা আমরা এখানে লিখতে পারবো y3 মাইনাস y1, ঠিক আছে? y2 y3 y1, 3-এর পর আবার 1 ফিরে আসবে। আচ্ছা, এখানে আবার নেব x3, তাহলে এখানে x3 যদি হয়, তার 3 আছে না, তার 3 আছে, তাহলে 1 দিয়ে শুরু হবে আবার, তাহলে এখানে আমরা y1 মাইনাস y2, দেখো এই যে আমাদের সূত্রটা। এই উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? শূন্যর সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। সেই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু যদি জানা থাকে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল এটা। সূত্রটা আবার তোমাদের বুঝিয়ে দিই, হাফ নেবা, মড নিয়ে নেবা। মড কেন? যদি এখানে ঋণাত্মক মান আসে, তাকে ধনাত্মক মান আমরা নিয়ে নেব। ধনাত্মক মান পাওয়ার জন্য আমরা এই যে মড, এভাবে দুটো টান দেবা, এটাকে বোঝাই মড, তাই না? সূত্রটা কি আমি বুঝিয়ে দিই। x1, তাহলে x1 তো ওখানে y2 দিয়ে শুরু হবে, যে 1 আছে না, তাহলে 2 দিয়ে শুরু হবে। প্রথম বন্ধনীর মধ্যে y-গুলো থাকবে, বাইরে x-গুলো, আর প্রথম বন্ধনীর মধ্যে y-গুলো থাকবে। x1 তো y2 y3, x2 তো y3 y1, x3 তো y1 y2। এই হচ্ছে আমাদের সূত্র। চলো এখান থেকে মানগুলো আমরা বসাই। আচ্ছা দেখো, মানগুলো আমরা এখানে কম্পেয়ার করব। এই যে x1-এর মানটা হচ্ছে a, তাহলে এখানে আমরা a বসাবো। আর y2, দেখো y2 হচ্ছে b, এখানে b, আর y3 1, এই যে 1, প্লাস x2 দেখো 0, তাহলে x2 যদি 0 হয়ে যায়, তাহলে পুরো পার্টটা 0, এই পার্টটা পুরো 0 হয়ে যাবে, যদি এটা 0 বলে। আচ্ছা 0 দিয়ে দিলাম। আর x3 দেখো আমাদের 1 আছে, তাহলে x3 1, y1 0 মাইনাস y2, এই যে y2 আছে আমাদের b সমান 0। এখান থেকে সরল করে দেখো প্রমাণটা আমাদের চলে আসবে। আচ্ছা হাফটা আমরা লিখতে পারবো, হাফটা না লিখলেও হবে, যেহেতু এদিকে 0 আছে, তাহলে হাফটা এদিকে নিয়ে চলে আসো। 0/2 মানে 0 হয়ে যাবে, তাহলে হাফটা আমাদের ভ্যানিশ। এই যে 0 আছে বলে হাফটাকে আমরা কাটাতে পারবো। আচ্ছা মড, এখানে গুণ করে নিই ab মাইনাস a প্লাস 0 তো দাম নাই, তা এখানে দেখো তো এটা মাইনাস, আচ্ছা এখানে আমাদের মাইনাস b দেখতে পাচ্ছি আমি, এই যে মাইনাস b। আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এবার কি করব, আমরা এখানে আচ্ছা 0 আছে বলে মডটাকে তুলে দিচ্ছে, আমাদের মড না দিলেও হবে, যেহেতু আমাদের 0 আছে। এই যে দেখো, এবার আমরা কি করব, এটাকে এখানে এ বি আছে, তো এ প্লাস বি এভাবে আমরা করে নিতে পারবো, ঠিক আছে? এই যে মাইনাসে মাইনাস বি আমরা ডান দিকে নিয়ে গেলাম। আচ্ছা এটা ঘুরিয়ে নিয়ে আগে আমরা এটা করলাম, আর এই বিটা এই দিকে রেখে দিলাম, ঠিক আছে? এবার আমরা কি করব, এই যে উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করে দেবো, মানে একে এ বি দিয়ে ভাগ করছি, এটাকেও আমরা এ বি দিয়ে ভাগ করে দিচ্ছি, আর এই যেখানে এ বি আছে তাকেও এ বি দিয়ে ভাগ করছি। উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করে পাই। তাহলে এখানে এ কেটে গেল, এখানে বি কেটে গেল, তো এটা আমরা 1/b, আর এটা হবে আমাদের 1/a, এটা হচ্ছে 1/b সমান, আর এখানে এ বি কেটে গেল, তাই এটা আমরা 1 পেয়ে যাব। এটা সাজিয়ে লিখি 1/a প্লাস 1/b সমান 1। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণটা করে দিয়েছি, ঠিক আছে? প্রুফড। এবার আমরা চলে যাব
8 নম্বর প্রশ্নে। আচ্ছা, এটা লগের অঙ্ক আছে। তা দেখো অঙ্কটা এভাবে হবে। এই যে লগ আছে না, লগ, এটা লগারিদম আছে a⁴n বাই b⁴n। তাহলে এভাবে যদি লগ থাকে মানে বাই আকারে লগারিদম, এটা হচ্ছে a⁴n বাই b⁴n, এটা লগারিদম বলা হয়। আর নিধানটা দেওয়া নাই কিন্তু এখানে, বুঝলা? তাই যে লগারিদম যদি এভাবে থাকে তাহলে আমরা বাই আছে বলে আমরা দেখো আমরা মাইনাস করে দিতে পারবো, মানে লগ আমরা লিখতে পারবো আগে a⁴n মাইনাস লগ দেখো b⁴n। দেখো এই জিনিসটা করলাম, এই এখানে বাই ছিল না, লগ a⁴n বাই b⁴n। ঠিক আছে, এইভাবে যে লগ যদি ভাগের আকারে থাকে লগারিদমটা, তাহলে এই যে মাইনাস হয়ে যাবে। যে লগ যে উপরেরটা মাইনাস লগ নিচেরটা, ঠিক আছে, এটা লগের সূত্র মনে রাখবা। তো এটা হলে পরে একইভাবে এটা হবে প্লাস, এখানে আমরা লিখতে পারবো লগ, এটা লগ হয়ে যাবে b⁴n মাইনাস লগ c⁴n প্লাস লগ c⁴n মাইনাস লগ a⁴n। এবার লক্ষ্য করো এখানে এটা মিলে যাচ্ছে বলে দেখো, এটার সঙ্গে এটা কেটে দিতে পারবা, এটার সঙ্গে এটা মিলে গেছে, এই যে এটার সঙ্গে এটা কেটে দাও, এটার সঙ্গে এটা মিলে গেছে, এটার সঙ্গে এটা কেটে দাও। সবাই যখন কেটে গেল তাহলে আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু 0 পেয়ে গেলাম। ওকে, এই যে মানটা, এর মানটা কত পেলাম? 0 পেয়ে গেলাম। চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, এবার দেখো আমাদের 9 নম্বর প্রশ্নটা বলছে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। তো দেখো আমাদের যে সমাধানটা কীভাবে করাচ্ছে আমি। আচ্ছা, আমাদের যেটা বলে দিয়েছে এখানে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বলেছে। আচ্ছা, আমি ধরে নেব যে বৃত্তের ব্যাস মানে ব্যাসার্ধ ধরে নিই, আমরা কী ধরবো? ধরি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে আমরা r ধরে নিলাম। তাহলে ওতে বৃত্তের ব্যাস কত হবে? বৃত্তের ব্যাস হয়ে যাবে আমাদের 2r। এটা আমরা জানি। আচ্ছা, তাহলে বৃত্তের ব্যাস যদি 2r হয়, বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বলেছি, তাহলে ওতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো আমরা। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2r। দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 2r। এবার তাদের পরিসীমার অনুপাত, দেখো তাদের পরিসীমা বলতে দেখো এখানে আমাদের জানতে হবে, তাদের বলতে বৃত্তের পরিসীমা। বৃত্তের পরিসীমা কি জানি? বৃত্তের পরিধির সূত্র 2πr। এটি হচ্ছে বৃত্তের পরিসীমা বা পরিধি। ঠিক আছে, তাদের বলতে প্রথমে বৃত্ত নিব, তারপরে বর্গক্ষেত্র নিব। তাহলে বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, যেটাকে পরিধি বলা হয়। পরিধি আর পরিসীমা একই জিনিসটা, ঘেরাটাকে বলা হয়, চার ধারটা। অনুপাত বলেছে। আর বর্গক্ষেত্রের পরিসীমা দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছে 2r। তো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 × বাহুর দৈর্ঘ্য। এই দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। চলো এটা আমরা সরল করে অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমাদের কত দাঁড়াচ্ছে, এখানে এই যে 2 কেটে গেল, আর কেটে গেল, তাহলে আমরা এখানে π/4 এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, পায়ের মানটা বসিয়ে দিই। পায়ের মান হচ্ছে, আচ্ছা এখানে সমান হয়, পায়ের মান 22/7 এটা লিখতে পারবো, আর এটা আমাদের 4 আছে। আচ্ছা, এখানে দেখো এই যে 2 দিয়ে কাটাকাটি করতে পারবো, 2 2 4 আর 2 1 2 2 1 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 11/7:2। আচ্ছা, অনুপাতটাকে পূর্ণ সংখ্যা করে নিই। পূর্ণ সংখ্যা করার জন্য 7 দিয়ে গুণ করে দাও। তাহলে 7 দিয়ে গুণ করতে হবে, এখানে 7 কেটে যাবে, তাহলে 11 হয়ে যাবে। আর একে 7 দিয়ে গুণ করলে 7 দিয়ে 14। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার 11:14। এই যে আমাদের বলেছিল তাদের পরিসীমার অনুপাতটা কত, 11:14। আর চলে যাবো 10 নম্বর প্রশ্নে। আচ্ছা দেখো 10 নম্বর প্রশ্নটা আমাদের কিন্তু এটা আগের ক্লাসে করা হয়ে গেছে। 10 নম্বর প্রশ্নটা এবার কোথায় করা হয়েছে তোমাদের আমি বলে দিচ্ছি। আচ্ছা, অঙ্কটা তোমরা পেয়ে যাবা, এটা আগের স্কুলে করা হয়েছে। স্কুল নাম্বার, এই যে স্কুল 1 1 নম্বরে স্কুলের 2-এর যে 7-এর যে অঙ্কটা আছে, 2-এর 7 নম্বরটা দেখবো একই অঙ্ক আছে। তোমরা আগের ক্লাসে যাও, 1 নম্বর যে ক্লাসটা দেওয়া হয়েছে সেখান থেকে অঙ্কটা তোমরা দেখতে পাবা। আচ্ছা, আমরা চলে আসবো এখানে এই যে 11 নম্বর প্রশ্নটা চলে আসবো। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকায়, এই যে আমাদের দেওয়া আছে পরিসংখ্যা বিভাজন তালিকাটা,
এর প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলেছে। প্রথম শ্রেণী বলতে এটা, তা এই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব আমরা কি জানি? পরিসংখ্যা ঘনত্ব জানি যে এই যে আমাদের পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। শ্রেণী দৈর্ঘ্য, দেখো শ্রেণী দৈর্ঘ্যটা আমাদের যদি শ্রেণী সীমানায় যদি সাজানো না থাকে তাহলে আমাদের আগে তৈরি করে নিতে হবে। জিনিসটা কীরকম? তাহলে দেখো এখানে তোমাদের আমি বলবো, এই যে শ্রেণী সীমা যেগুলো আছে, ঠিক আছে, এই যে এখানে আমাদের শ্রেণী সীমানা নাই। কী করে বুঝবো কোনটা শ্রেণী সীমা কোনটা শ্রেণী সীমানা? দেখো 70 থেকে 74 পর আবার 75 হয়েছে, মানে এখানে 74 থাকলে এখানে 74 থাকা দরকার, এই দুটো মান সমান হবে। আবার 79 আছে, তা 80 আছে, দেখো আলাদা আলাদা মান আছে। এভাবে যদি আলাদা থাকে তাহলে কিন্তু এটা শ্রেণী সীমানা না। তো শ্রেণী সীমানায় করতে গেলে দেখো কীভাবে করব। তাহলে এই যে আছে না, এই যে 70 আছে, এখান থেকে হাফ কমাও হাফ বাড়াও, মানে 0.5 বিয়োগ, মানে 0.5 যদি বিয়োগ করি তো এটা হবে আমাদের 69.5, এভাবে হয়ে যাবে। আর এখানে হাফ বাড়াবো, মানে 74 আছে না, তা 74.5 এরকম হয়ে যাবে। এটা একটা হয়ে গেল। আর এটা দেখো তো 75 থেকে আমরা হাফ কমাবো, তাহলে 75 থেকে হাফ কমালে পরে আমাদের 74.5 আসবে হাফ কমালে। আর এই যে তারপরে এই যে 79 আছে, তো এখান থেকে আমরা হাফ বাড়াবো, এই যে 79.5। দেখো দেখো এবার লক্ষ্য করতে এইভাবে করছি বলে এটা সমান চলে আসছে, মানে এদিকাতে সমান চলে আসছে। তাহলে এইভাবে করে আমরা দেখো আমরা শ্রেণী সীমানায় তৈরি করে নেব, মানে শ্রেণী দৈর্ঘ্য পাওয়ার জন্য, ঠিক আছে। এইভাবে করে নিয়ে যে শ্রেণীগুলোকে এইভাবে করে নিয়ে তারপরে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য বের করবা। তাহলে এখন আমরা যদি বের করি শ্রেণী দৈর্ঘ্য, দেখো শ্রেণী দৈর্ঘ্যটা কী করে পাবো আমরা? এই যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করব, মানে উচ্চটা কত? উচ্চ আছে ধরো 74.5 আর নিম্নটা পেলাম 69.5, মাইনাস, এটা যে মাইনাস করে দাও, যেটা তো 0 দশমিক, আর 9 কত হলে 14, এটা হবে আমাদের 5 আসলো। দেখো তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত পেয়েছে? এই যে শ্রেণী দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য মান। আচ্ছা, পরিসংখ্যাতে দেওয়া আছে, তাহলে দেখো এই যে প্রথম শ্রেণীর কি বলা হয় যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। তো প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পাওয়ার জন্য এই যে পরিসংখ্যাকে আমরা ভাগ করে দেবো কী দিয়ে? আমরা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো, এটা নিয়ম। পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব সেই শ্রেণীর। তো এটা ভাগ করে দিলে পরে কত হবে? এখানে আমরা 3টা এখানে নিয়ে আসবো, তাহলে ছোটো আছে বলে দশমিক নিয়ে 0 নিয়ে নাও, 5 6 30, দেখো এই যে দেখো, তাহলে আমরা যে অ্যান্সারটা পেয়ে গেলাম, তাহলে অ্যান্সারটা কত পেলাম? এই যে অ্যান্সারটা, এই যে দেখো, এই যে বলেছে যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত। তো প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হবে এই যে 0.6, এটা কিন্তু আমাদের অ্যান্সার 0.6। ওকে, এভাবে তোমরা করে নিবা। আচ্ছা, পরের অঙ্ক। আচ্ছা, আমাদের আরও দুটো অঙ্ক আছে, দেখো এই যে আমরা 12 আর 13 দেখতে পাচ্ছি। তো আমরা 12 নম্বর অঙ্কটা করাবো। দেখো কী বলছে আমাদের প্রশ্নটা। আচ্ছা, আমাদের 12 নম্বর প্রশ্নটা বলছি এই যে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তো সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তো তার ইলেকট্রিক বিল কত ছিল? আচ্ছা, তো ইলেকট্রিক বিলের পরিমাণটা বের করতে বলেছে। তাহলে দেখো এটা এভাবে করতে পারবা, আমি তোমাদের দেখাচ্ছি। আমি এখানে দেখো আমাদের যেটা বলেছে এখানে এই যে 15% ছাড়, মানে 100 টাকায় 15% ছাড়, মানে 15 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিল হয় 100 টাকা, মানে 15% ছাড় থেকে আমরা ইলেকট্রিক বিলটা বলতে পারবো। দেখো 15 টাকা ছাড় হলে ইলেকট্রিক বিল হয় 100 টাকা। এই যে এরকম কথাটা যে 15 টাকা, এই যে 15 টাকা ছাড় হলে ইলেকট্রিক, ঠিক আছে, ইলেকট্রিক বিল হবে 100 টাকা। এই যে 15 টাকা ছাড়ে ইলেকট্রিক বিল 100 টাকা, তাহলে 1 টাকা ছাড়ে ইলেকট্রিক বিল কত হবে? 100/15 টাকা। আর 54 টাকা ছাড়, তাহলে 54 টাকা ছাড়ে ইলেকট্রিক বিল হয় 100/15 × 54। ব্যাস, এটা সরল করে আমরা পেয়ে যাবো ইলেকট্রিক বিল কত ছিল। আচ্ছা দেখো আমরা সরলটা করে দেখাচ্ছি তোমাদের।
এখানে আমরা কাটাকাটি করছি, আমরা কী দিয়ে কাটাকাটি করবো, আমরা 3 দিয়ে কাটাকাটি করি। আচ্ছা পাই দিয়ে কাটাকাটি করি তো, 5 3 15, পাই 2 10, আর সময়টা বসে গেল। এবার 3 দিয়ে কাটাকাটি করতে পারবো, 3 1 3, এখানে চলে আসলো আমাদের 2, 3 8, এটা কত হয়ে গেলো, 3 8 24, এই যে। তো এবার 18 দিয়ে তো 36, আর সময়টা বসে গেল। 360 টাকা ছিল তার ইলেকট্রিক বিল। দেখো এভাবে কিন্তু তোমরা সহজে বের করে নিতে পারবা। হয়ে গেছে আমাদের 12 নম্বরটা। এবার আমি করাবো তোমাদের 13 নম্বর প্রশ্নটা। আচ্ছা দেখো 13 নম্বর প্রশ্নটা তোমরা করতে পারবা, আমি তোমাদের দেখাচ্ছি। 13 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কি বলেছে, আমাদের এত উভয়ই, এই যে দুটো আছে না, দুটো যে রাশি আছে, এই দুটো রাশি উভয়ই এই বহুপদীর সংখ্যামালার উৎপাদক, তাই না? মানে এই বহুপদী, মানে এটা দিয়ে একেও ভাগ যাবে, এটা দিয়ে একে ভাগ যাবে, মানে ভাগশেষ শূন্য বেরোবে, এটাই কথা বলা হয়। তাহলে যে বহুপদীর সংখ্যামালাটাকে আমরা এফএক্স ধরে নিই, এটাকে আমরা এফএক্স ধরে নিলাম। এফএক্স কত আছে, পি এস স্কোয়ার প্লাস 5x প্লাস আর আছে। আচ্ছা তাহলে প্রথম উৎপাদকটাকে শূন্য নিয়ে এলাম, এই যে মাইনাসটা শূন্য। তা প্রথম উৎপাদকটাকে শূন্য ধরে আমরা দেখো কী করতে পারবো। আচ্ছা আজকে খুব বাতাস, আজকে খুব বাতাস বইছে, তার জন্য ক্যামেরাটা নড়ে যাচ্ছে, বাইরে খুব বাতাস আছে। জ্বালানা বন্ধ করে নিই, যেহেতু জ্বালানা দিয়ে লাইট আসছে, তো জ্বালানা দিয়ে বাতাস বইছে বলে ক্যামেরাটা নড়ে যাচ্ছে, একটা ডিস্টার্ব হচ্ছে, কোনো অসুবিধা নাই, চলো আমরা করি। আচ্ছা দেখো তাহলে আমরা এখানে এটাকে 0 ধরে এক্সের মানটা আমরা কত পেয়ে যাবো, 2 পেয়ে যাবো। তাহলে এখানে পুট করে দেবো, আমরা ভাগশেষ বের করব, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। তাহলে এক্সের জায়গায় 2, তাহলে এখানে 2 এর স্কোয়ার আসবে, এটা 5 × 2 প্লাস এটা আর। আচ্ছা যেহেতু এটা উৎপাদক, তাই না, তাহলে এটা উৎপাদক যেহেতু হয়, এখানে এরকম ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। দেখো যেহেতু আমরা বলবো, যেহেতু এফএক্স এর উৎপাদক, এফএক্সের উৎপাদক x-2, এই যে, তাহলে অতএব ভাগশেষটা শূন্য হবে। তাহলে ভাগশেষ কত দেখো, এই যে p × 2 এর স্কোয়ার প্লাস 5 × 2 প্লাস আর, এটাকে আমরা শূন্য সঙ্গে সমান করতে পারবো। আচ্ছা এখানে এটা সরল করে নিই, এটা 4, এটা 4p হবে, প্লাস আর 5 দিয়ে 10, 10টাকে আমরা এইদিকে -10 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা আমরা 1 নং নাম দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে আবার আমি এফএক্সটা লিখছি, এফএক্স আমাদের ছিল পি এস স্কোয়ার প্লাস 5x প্লাস আর ছিল। তো আবার একটি উৎপাদক বলে দিয়েছে আমাদের এখানে, এই যে x - 1/2, মানে এই যে উৎপাদকটা আছে না এর, x - 1/2 = 0, এটাকে 0 ধরে x এর মানে কত হবে, 1/2। আবার এখানে বসাবো আমরা, তাহলে এফ এক্সের জায়গায় 1/2, পি × 1/2 তার স্কোয়ার 5 × 1/2 প্লাস আর। চলো এখানে আমরা ভাগশেষটা বের করি, তাহলে এখানে যদি ভাগশেষটা বের করি, তাহলে দেখো তো এটা p × 1/4 পেয়ে যাবা, প্লাস এটা 5/2 প্লাস আর, এই যে দেখো। তাহলে এখানে আমরা বলতে পারবো যেহেতু এফএক্সের একটি উৎপাদক, উৎপাদক যেটা আছে x - এটা, তার জন্য ভাগশেষটা 0 সঙ্গে সমান হবে। আচ্ছা এখানে p/4 আছে, প্লাস 5/2 আছে, প্লাস আর = 0। আচ্ছা আমরা কি করব এখন, আমরা করব যে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে p প্লাস এখানে 2, এটা 10 হয়ে যাবে, প্লাস এটা 4r হয়ে যাবে, = 0, ঠিক আছে। 4 দিয়ে গুণ করলে এরকম পেয়ে যাবে সমীকরণটা। আচ্ছা এখানেও আমরা দেখো p প্লাস 4r = -10 করে দিলাম, আর এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন দেখো এই যে 2 নংয়ে ডান দিকে -10 আছে, আর 1 নংও দেখো 1 নংও ডান দিকে -10 আছে। তাহলে ডান দিকে যখন সমান আছে 1 2 এর, তাহলে বাম পক্ষটাকে আমরা সমান করতে পারবো, তাই তো। তা আমরা এখানে দেখো আমরা লিখতে পারবো, লিখবো অতএব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাবো
আমরা কী পাবো, এই যে 1 নংয়ের যে বাম পক্ষটা ছিল, এই দেখো এই যে 1-এর যে বাম পক্ষটা আমরা লিখবো আগে 4p + r, এখানে লিখবো 4p + r সমান সমান হয়ে যাবে এই যে 2 নংয়ের, এই যে 2 নংয়ের বাম পক্ষটা মানে p + 4r, তাই না? এটা সমান হবে, যেহেতু ডান পক্ষ সমান তাহলে বাম পক্ষ সমান। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে দেখো আমাদের কি বের করতে বলেছিল, আমাদের বের করতে বলেছিল প্রশ্নে, দেখো এখানে প্রশ্ন যেটা বলেছিল যে এই যে p ও r এর মধ্যে সম্পর্ক। এবার কিন্তু দেখো p ও r এর মধ্যে সম্পর্কটা কিন্তু বেরিয়ে আসবে আমাদের। এই যে এখানে দেখো আমাদের এই যে পিগুলো একদিকে করি 4p - p, আরগুলো আমরা ডান দিকে করে নিই। এই যে তাহলে এখানে বিয়োগ করলে 3p, আর এখানে যদি বিয়োগ করো এটা হবে আমাদের 3r, 3 কেটে দাও, তাহলে আমরা ওতে p সমান কত পেয়ে গেলাম, r সমান পেয়ে গেলাম। দেখো p ও r সমান হয়ে গেল, তো এটাই কিন্তু আমাদের সম্পর্ক। যেটা বলেছিল এটা আমাদের কিন্তু এটা r আছে, হ্যাঁ r, p সমান r। আচ্ছা, আরটা কীরকম দেখাচ্ছে, এই যে আমাদের r, ওকে, এই যে p সমান r, তাহলে এটি হচ্ছে নির্ণয় সম্পর্ক, এই যে আমাদের অ্যান্সার। দেখো হয়ে গেছে আজকের ক্লাসের সম্পূর্ণ অঙ্কগুলো, আমরা প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি তোমাদের। আচ্ছা, এখানে যে সম্পর্কটা পেলাম p সমান r পেলাম, এটা তোমাদের লিখে দেখায়, ওকে, এই p সমান r। তাহলে আচ্ছা, আজকে যে ক্লাসের যে অঙ্কগুলো করালাম, যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা, এবং ক্লাসগুলো ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক অবশ্যই করবা, এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবা। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে, তোমরা সবাই ভালো থেকো।